আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে LDM 83 এর 13তম ক্লাস, এবং আজকের টপিক হলো কিওয়ার্ড রিসার্চের ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমাদের একটু মনে করিয়ে দিই, আমাদের নেক্সট ক্লাসে, মানে নেক্সট ডেট যেটা আছে আমাদের 3 তারিখ, 3 তারিখ কিন্তু পরীক্ষা হবে, যেটা আমরা সবার সাথে ডিসকাস করে আমরা ঠিক করেছি। তো নেক্সট ডেট আমাদের 3 তারিখ, 3 ফেব্রুয়ারি। এটা সবার সাথে ডিসকাস করে আমরা ঠিক করেছি 3 তারিখ, 3 ফেব্রুয়ারি 2025। আমাদের ছুটি থাকুক বা না থাকুক, আমরা সবাই এক্সাম দিব। ঠিক আছে? শিডিউল টাইমে শিডিউল টাইমে আমরা এক্সাম দিব। ঠিক আছে? এটুকু কিন্তু আমরা সবাই রাজি হয়েছি। ঠিক আছে? তো এটা নিয়ে কিন্তু আমরা তাহলে কথা বলবো না। আমি চাইলে আপনাদের জন্য আবার একবার বলে রাখি, আমাদের টপিক কি। আমাদের কিন্তু ফুল সিলেবাস হলো আজকের ক্লাস থেকে শুরু করে প্রিভিয়াস সব সব এই পর্যন্ত যা যা করিয়েছি সবকিছু কিন্তু আমাদের ক্লাস টপিক। এবং আমি যে যে কয়টি হোমওয়ার্ক দিয়েছি সেগুলো যদি করেন তাহলে কিন্তু একটি ভালো টিপস পেয়ে যাবেন। ঠিক আছে? এটি কিন্তু আমি আপনাকে বলে দিলাম, পরীক্ষার জন্য এটি টিপস হলো। আমি যেটা বললাম, যে কয়টি আমি হোমওয়ার্ক দিয়েছি এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন পাবেন। আমি যা যা ক্লাসে করিয়েছি সবই কিন্তু আপনাদের থাকবে। ঠিক আছে? এক্সাম হবে MCQ এবং স্মল রিটেন কোশ্চেন। কিছু রিটেন কোশ্চেন থাকবে এবং কিছু MCQ থাকবে। আমরা চেষ্টা করব এই যে রিটেন কোশ্চেন যেগুলো আছে সবগুলো আমরা ফিল আপ করার। তো আমরা যদি সবগুলো রিটেন কোশ্চেন আর কি আনসার করি, তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ নাম্বার পাওয়ার আশাবাদী থাকব। এবং চেষ্টা করব ফিল আপ করার, কারণ MCQ যে কয়টি মার্কস পাবো সেটা কিন্তু আমরা সাথে সাথে দেখতে পারবো। ঠিক আছে? আমরা যদি ভিউজ করে ক্লিক করলে আমরা কিন্তু ডাইরেক্ট SCORE বানান আমি বারবার ভুল করি। তো আমরা যখন আমরা এক্সামটা দিব, তখন যখন ভিউ স্কোরে ক্লিক করব, তখন আমরা কিসের মার্কস পাবো? আমরা কিন্তু MCQর মার্কসটা যেটা আছে সেটা পাবো। ঠিক আছে? এবং রিটেন মার্কসটা আমি নিজের হাতে দেখে দেখে লিখব। এবং এই যে কথাটা আমি বললাম, এটা কিন্তু আমি গুগল ফর্মের মধ্যে লিখে দিয়েছি। আমরা কি বুঝতে পেরেছি কথাটা? গুগল ফর্মে আমি কিন্তু লিখে দিয়েছি। কিন্তু কি কারণে আমি জানি না, সবাই বাংলাটা পড়া সত্ত্বেও আমার কথা বুঝতে পারে না। তো আমি আবারও বলছি, সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনি যাই লেখেন, আপনাদের কিন্তু সবসময় ক্রস আসবে। ঠিক আছে? পরবর্তীতে আমি দেখে আপনাদের কিন্তু মার্কস দিব। ঠিক আছে? আশা করি আমরা ক্লিয়ার। এক্সাম হবে আমাদের ক্লাস টাইমে অথবা শিডিউল টাইমে, এবং আমাদের হবে এক্সামটা হবে গুগল ফর্মে। আমি লিঙ্কটি দিয়ে দিব আপনাদের কোথায়? অবশ্যই আমাদের গ্রুপে। আপনারা গ্রুপের মধ্যে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এবং এক্সামটি দিতে পারবেন। ভিউ রেজাল্টে ক্লিক করে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন। এবং রেজাল্ট কিসের হবে? আমাদের কিন্তু MCQ রেজাল্ট হবে। এবং যে কয়টি রিটেন আনসার করবেন সবকটি কিন্তু আপনারা ক্রস পাবেন। এমনকি আপনারা যে রোল নাম্বার দিয়েছেন এটা যদি সঠিকও হয়, তাহলে কি রাইট পাবেন নাকি ক্রস পাবেন? এটার মার্কস যুক্ত হবে? আপনাদের কি মনে হয় মার্কস যুক্ত হবে যে স্টুডেন্টরা দিবেন? ভেরি গুড, রোমান ভাইয়া বুঝতে পেরেছেন। মার্কস কিন্তু যুক্ত হবে না, এবং এটা কিন্তু আপনাদের ক্রস দেখাবে। ঠিক আছে? সুতরাং আপনারা কিন্তু কমেন্ট করা শুরু করবেন না, আমাকে মেসেজ করা শুরু করবেন না, স্যার এটা কেন হলো। আমি কিন্তু ডিটেলস ভাবে বারবার বলছি, শান্ত হয়ে অপেক্ষা করবেন। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা ডিসকাস করব যে কে কোন জায়গায় কি কি রিটেন কোশ্চেন লিখেছেন
এবং কি কি আমরা ভুল করেছি। ঠিক আছে, রিটেন কোশ্চেন নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করব। তো আপাতত আমরা যে কয়টি এমসিকিউ বলেছি সেগুলো আমরা পড়ে ভালো মতো আনসার করব। এবং এমসিকিউ যদি আমরা কোশ্চেন না বুঝি, ইংরেজি যদি না বুঝি, আমরা কি গুগল এক্সাম আমরা দেইনি, আমরা নেক্সট ক্লাসে আমরা দিব। ঠিক আছে, নেক্সট ক্লাস বলতে নেক্সট ডেটে 3 তারিখ, 3 ফেব্রুয়ারি আমরা এক্সামটা দিব। ঠিক আছে মিম আপু, 3 ফেব্রুয়ারি আমরা, আমাদের যদি ছুটিও থাকে, আমরা 3 ফেব্রুয়ারি আমরা এক্সামটা দিব। ঠিক আছে আপু, পোস্ট করার 2 ঘন্টা, এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই আবার। আমাদের কিন্তু গুগল ফর্মে কোনো টাইম লিমিট থাকে না। ঠিক আছে, আমি ডাইরেক্ট কিছু বলবো না, কোনো টাইম মেনশন কিন্তু আপনার এখানে থাকে না, টাইম থাকবে না। আর টাইম কিন্তু এখানে কাউন্ট হবে না। ঠিক আছে, আপনার শুধুমাত্র কাউন্ট হবে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমার কথা কি ক্লিয়ার? কেউ যদি সাবমিট বাটনে ক্লিক করে, তখন আমার, আপনি যে কখন সাবমিট বাটনে ক্লিক করেছেন এটা আমি দেখতে পারবো। তো আপনি যদি পোস্ট করার 2 ঘন্টার পর কেউ সাবমিট বাটনে ক্লিক করেন, মানে 11টার পরে কেউ যদি সাবমিট বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু তার উত্তরপত্র জমা নেওয়া হবে না। ঠিক আছে, কেউ যদি একবারে বেশি সাবমিট বাটনে ক্লিক করেন, মানে আমি যদি রোল নাম্বার, 2টা রোল নাম্বার সেম পাই, অথবা 2টা নাম যদি সেম পাই, তাহলে কিন্তু আমি তাদের উত্তরপত্র বাতিল করে দিব। ঠিক আছে, অথবা যদি আপনারা আপনারা ভুল রোল নাম্বার দেন, ভুল রোল নাম্বার রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি বলতে আমি কি বোঝাচ্ছি, অনেকে মনে করেন LDM 83 হলো তাদের রোল নাম্বার। ঠিক আছে, LDM 83 কিন্তু আপনার রোল নাম্বার না। ঠিক আছে, অথবা মনে করেন আপনার যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আপনার রোল নাম্বার, তো আপনার নিজের মোবাইলে পাসওয়ার্ড আপনি দিয়ে দেন, অথবা আপনি মনে করেন আপনার মোবাইল নাম্বার হলো আপনার রোল নাম্বার, তো এরকম মোবাইল নাম্বার আপনি দিয়ে দেন। তো এগুলো কি আপনার রোল নাম্বার? অবশ্যই এগুলো মোবাইল, এগুলো আপনার রোল রোল নাম্বার না, বা স্টুডেন্ট আইডি না। তো এগুলো আপনারা দিবেন না। ঠিক আছে, তো এগুলো না দিয়ে নিজ দায়িত্বে আপনাদের স্টুডেন্ট আইডিটা সঠিকটা দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পারবো যে আপনারা সঠিকটা দিয়েছেন নাকি ভুলটা দিয়েছেন। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এক্সামের দিন ক্লাস হবে না, যেহেতু এমনিও ক্লাস হওয়ার কথা না, তারপর আমি জেনে বলবো, ক্লাস হোক বা না হোক, ক্লাস এক্সামের দিন নর্মালি ক্লাস হয় না। এবং ফাইনাল রেজাল্ট নর্মালি পাবলিশ করা হয় না, এবং ক্লাস রেজাল্ট নিয়ে ডিসকাশন হবে। এমনকি আমাদের যে এক্সামের যে শিটটি আছে, আমি যে এক্সামের পোস্টটি যে করব, এক্সামের পোস্ট এক্সামের পোস্ট কিন্তু ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, এক্সামের পোস্টটি ডিলেট হয়ে যায়, 2 দিন পরে ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা এক্সামের পোস্ট 2 দিন পরে ডিলেট হয়ে যাবে, 2 দিন পরে ডিলেট হয়ে যাবে। তো আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সম্পূর্ণ ক্লিয়ার। এক্সাম নিয়ে আবার কথা, এটা আমরা আগেও জানি, টাইম হলো 1 ঘন্টা, মার্কস হলো 50, এবং পাস মার্ক হলো 35। আমরা যদি সুন্দর মতো রিটেন গুলো আনসার করি, আমরা সবাই কিন্তু 35+ এমনি পাবো। ঠিক আছে, আর মার্কস হলো 50 এবং টাইম হলো 1 ঘন্টা। আর আমি আবারও বলছি, যদি আমরা ইংরেজি না বুঝি, আমরা যদি এমসিকিউতে ইংলিশ না বুঝি, আমরা গুগল ট্রান্সলেটর কি ব্যবহার করতে পারবো? আমি আবারও বলছি, গুগল ট্রান্সলেটর দিয়ে আমরা ব্যবহার করে আমরা এমসিকিউ গুলা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। না বুঝাতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, গুগল ট্রান্সলেটর আমরা ব্যবহার করতে পারি মোবাইলে। ওকে, তাহলে আমরা এটাও পারি। এবং যেটা বললাম, আপনার যে স্টুডেন্ট রোল যেটা আছে, স্টুডেন্ট রোল দিয়ে দিবেন। স্টুডেন্ট রোল যদি না পান,
অফিস টাইমে হোয়াটসঅ্যাপে অথবা মোবাইলে, অফিস টাইমে অফিসে কল দিবেন, হোয়াটসঅ্যাপ করবেন, অথবা কল দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবেন বা কল দিবেন অফিসে। আপনার মোবাইল নাম্বার বললে আপনার যে রোল নাম্বারটা আছে রোল নাম্বার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এই রোল নাম্বার ছাড়া কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটাও কালেক্ট করতে পারবেন না। আশা করি গত ক্লাসে যেটা বলেছি এটা আবার রিভিউ করে দিলাম। তো আমরা আশা করি A to Z আমরা সব বুঝতে পেরেছি। কেউ কিন্তু আমাকে এগুলো আমাকে ঠিক 9টার দিকে মেসেজ দিয়ে বলবেন না, স্যার রোল নাম্বার খুঁজে পাই না, কি করব। ঠিক আছে, রোল নাম্বার খুঁজে পাই না, আমি কি করব, এই কথা কিন্তু আমাকে বলবেন না। রোল নাম্বার কই পাই স্যার, পরীক্ষা তো দিব, রোল নাম্বার পাচ্ছি না, রোল নাম্বার কই পাই, এই কথা কিন্তু আমাকে রাত 9টার দিকে আমাকে কিন্তু মেসেজ দিবেন না। আমার কিছু করার থাকবে, আমাকে বলেন। এবং আপনারা যদি মনে করেন যে বিষয়টা হাস্যকর, এটা আমার প্রতি ব্যাচে হয়, এমন কোনো ব্যাচ নাই যে এটা আমার সাথে হয়নি। তো এটা আমার সাথে প্রতি প্রতি ব্যাচেই আমাকে মেসেজ দিয়ে বলে রোল নাম্বার স্যার কই পাই, রাত 9টার দিকে, রাত 7টার দিকে, রাত 9টার দিকে প্রতি ব্যাচেই আমাকে জিজ্ঞেস করে। তো আমরা এই কাজটি আমরা করব না। অফিস টাইমে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ দিয়ে এগুলো আমরা জোগাড় করে নিব। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? আমার জানা মতে আমার সাথে এখন যারা অনলাইনে আছেন তাদের সবার রোল নাম্বার নিজেদের কাছে আছে, আশা করি আছে। হ্যাঁ, ভেরি গুড। তো আপনাদেরকে বলে আসলে লাভ নেই, কিন্তু যারা ভিডিওতে দেখছেন তারা আর কি নিজেদের দায়িত্বে নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে। তো এক্সাম গাইডলাইন নিয়ে বারবার কথা বলে আসলে লাভ নেই, আমরা তখন ক্লাসে যাই। আজকের ক্লাসটি নর্মালি দুটো ক্লাস, এক এসিও ক্লাসটা আমি দুইটা ক্লাসে নিই। ঠিক আছে, এসিও ক্লাসটা আমি দুইটা ক্লাসে নিই। তো কেন দুইটা ক্লাসে নিই আমরা এখনই বুঝবো। কিওয়ার্ড রিসার্চ আমি আলাদা একটি ক্লাস। তো আমরা একটু দেখি। আমাদের এসিও করার আগে কিছু মার্কেট প্লেসে কিছু কিছু টার্ম আছে, সেগুলো আমার জানতে হয়। তো টিএ মানে কি, ডিএ মানে কি, পিএ মানে কি, টিএফ মানে কি, সিএফ মানে কি, ডিআরএফ মানে কি, ইউআর মানে কি, পিভিআর মানে কি, এসইআরপি মানে কি, আর ব্যাকলিক মানে কি, এগুলো সম্পর্কে আশা করি কেউ, শুধুমাত্র ব্যাকলিং ছাড়া আর তো কেউ কিছু জানেন না আশা করি। তো আমি যদি আপনাদের বলে দেই যে আপনারা জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে টিএ দিয়ে সার্চ দিবেন, তাহলে আপনাদের জন্য খুবই কষ্টকর হবে। ঠিক আছে, তো এই জন্য আমি আপনাদের জন্য সবকিছু লিখে রেখেছি। ঠিক আছে, যাতে আপনাদের জন্য কাজগুলো খুবই ইজি হয়। তো কি লিখেছি? টিএ মানে হলো টপিক অথরিটি, ডিএ মানে হলো ডোমেইন অথরিটি, পিএ মানে হলো পেজ অথরিটি, টিএফ মানে হলো ট্রাস্ট ফ্লো, সিআর মানে হলো সাইটেশন ফ্লো, ডিআর মানে হলো ডোমেইন অথরিটি, ইউআর মানে হলো ইউআরএল রেটিং, পিএর মানে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এসিআরপি হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, আশা করি মনে আছে। সেই এসিওর সময় গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যখন আমরা র্যাঙ্কিং করে যে অ্যালগোরিদম দেখে এসিআরপি তে দেখায়, তখন আমরা এসিআরপি মেনশন করেছিলাম, এসিআরপি। আর ব্যাকলিংটা এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইয়োর ওয়েবসাইট। এইটুকু আশা করি আমরা আপাতত পড়েছি। তো এখন আমি যেটা বলবো, যারা আর কি মোবাইলে আছেন বা পিসিতে আছেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের এই সব কটি টার্ম বারবার সার্চ দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তার পরবর্তীতে খাতায় লিখে রাখবেন, না হলে সবগুলো আপনাকে পরবর্তীতে হাতে লিখতে হবে। যেমন টিএ
নিলয় বড়ুয়া বলছেন যে পিসিতে স্ক্রিনশট নিতে পারেন না। পিসিতে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার কিবোর্ডে দেখবেন যে প্রিন্ট এসসিআর নামক একটি বাটন আছে। তো প্রিন্ট এসসিআর বাটনে ক্লিক করবেন। প্রিন্ট এসসিআর বাটনে ক্লিক করলে তারপরে এটি আপনার স্ক্রিনটা প্রিন্ট করবে। ঠিক আছে, স্ক্রিনটা আপনার ক্যাপচার করে নেবে। জি, ল্যাপটপ, পিসি, যেটাই বলেন একই। কিবোর্ডের মধ্যে আপনার প্রিন্ট এসিআর নামক একটি বাটন থাকে, এখানে ক্লিক করলেই আপনার পুরো স্ক্রিনটা ক্যাপচার করে নেয়। এর পরবর্তীতে আপনি পেইন্টে গিয়ে, পেইন্ট যে অ্যাপ আছে সেখানে গিয়ে আপনি জাস্ট কন্ট্রোল ভি যে বাটনটি আছে, আমরা কন্ট্রোল ভি চিনি না, আমাদের সিটিআরএল, সিটিআরএল একটি বাটন আছে, প্লাস ভি, পেস্ট করবেন। পেস্ট করলেই আপনি পুরোটা দেখতে পারবেন। ঠিক আছে, একটা হলো কি বললাম, PRINT, প্রিন্ট, প্রিন্ট স্ক্রিন আর কি, প্রিন্ট এসসিআর নামক বাটন দেখতে পারবেন ল্যাপটপে। আর যেটা আমাদের বড় পিসিতে প্রিন্ট স্ক্রিন নামকই বাটন আছে। ঠিক আছে, তো সবাই পেয়েছি, সবাই স্ক্রিনশট নিয়েছি, আশা করি সবাই স্ক্রিনশট নিয়েছি। হ্যাঁ, নিরয় বড়ুয়াও নিয়েছে। তাহলে আমরা সবাই নিতে পেরেছি। তাহলে এখন কথা হলো, এইগুলো আমি স্ক্রিনশটটা কেন নিব? তাহলে আমরা একটু মার্কেট প্লেস ঘুরে আসি, তাহলে আমরা বুঝবো এইটার সিগনিফিকেন্স বা গুরুত্বটা কি। তার মার্কেট প্লেসে একটু ঘুরে আসি। মার্কেট প্লেস ঘোরার জন্য আমি একটি ইনকগনিটো মোড নেই। তো এসিওতে যারা কাজ করতে ইচ্ছুক তারা নর্মালি এসিও ক্লার্ক একটি মার্কেট প্লেস আছে, সেখানে কাজ করতে পছন্দ করে। ঠিক আছে, এসিও ক্লার্ক। তো এসিও ক্লার্ক হলো আপনার যারা এসিও মার্কেট প্লেস করতে পছন্দ করে, ওয়েব ব্যাকলিং টাইপের কাজগুলো করতে পছন্দ করে, সেগুলো আপনার এসিও ক্লার্ক। তো এখানে আমাকে লেখা আছে দেখেন যে এক এক সময় এক এক রকম আছে। দেখেন এই আমাদের যে থার্ডটা আছে, ম্যানুয়ালি পোস্ট 2100 প্লাস, পিবিএন প্লাস মানে 2100 প্লাস করবে, 2100 প্লাস পিবিএন করবে, 1200 ব্লগ রোল, স্লাইডার, স্লাইড বার করবে, ডিএ করবে 50 প্লাস, এক্সেপ্ট ক্যাসিনো, পোকার, জুডি স্লট, গ্যাম্বলিং এর টাইপের একটি ওয়েবসাইট বানিয়ে দিবে 49, 499 ডলার্সে। তো আমরা যদি একটু নিচে নামি, আর কি কি করবে একটু দেখি। এখানে তার আসল কোনো ইয়ে দিয়েছে না, এখানে আর কোনো কিছু লেখেনি। আর কি কি আছে দেখি। 100 DA, 50 প্লাস স্লাইড বার, ফুটার ব্লগ রোল সার্ভিস উইথ স্প্যাম ফর $69। এখানে শুধুমাত্র একটা জিনিস আছে যেটা বোঝা লাগবে। আরো কিছু টার্ম দেখি। ডু ফলো এখন বুঝবেন না, ডু ফলো এখন ক্লাস নেই আমাদের, ডু ফলো অনেক পরে। তাও এখানে দেখি, ডু ফলো ডিএ 50 প্লাস, 50 প্লাস ডিএ, and PBN private block network for backlinks for $75। ঠিক আছে, তো আর কি কি আছে দেখি। কয়েকটা একসাথে যদি একসাথে দেয়, ডিএ এগুলো থাকলে ভালো হতো। তো 100 PBN, DA 662, DA 50 প্লাস, প্লাস ইভেন না রাখলে নর্মাল প্লাস দিলেই তো পারে। বেটিং, ক্যাসিনো, গ্যাম্বলিং, ব্যাকলিং ফর $30। $30 সে 100টা পিবিএন করে দিবে, যার মধ্যে প্রতিটা পিবিএন কত হবে এটা আমি বুঝাই, তাহলে আরো বুঝবেন। 100টা পিবিএন নেটওয়ার্ক, পিবিএন করে দিবে।
আর প্রতিটা পিবিএন এর ডিএ হবে 60 থেকে 50+। ঠিক আছে, এখন বুঝতে একটু ইজি হয়েছে না? আশা করি এখন বুঝতে পারছেন। ওকে। আর এগুলোর মধ্যে আপনার ব্যাকলিঙ্ক করা থাকবে সবগুলো, সবগুলো ব্যাকলিঙ্ক থাকবে। এগুলো $30 মধ্যে। ঠিক আছে, এগুলো সব ব্যাকলিঙ্ক করবেন, 100টা ব্যাকলিঙ্ক করবে। এটা হবে $30 মধ্যে। সবাই কি কিছু বুঝতে পেরেছেন? আমি আশা করি আপনারা কিছুই বুঝতে পারেননি, কারণ আপনারা পিবিএন কি জিনিস এটা জানেন না, ডিএ কি জিনিস জানেন না। ঠিক আছে, এটা আমি বুঝি যে আপনারা এগুলা কিছু বুঝেন না। কিন্তু আমি যে এখন বললাম 100টা কিছু একটা আছে, সেটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমি যেটা বুঝি, 100টা কিছু একটা আছে ক্রিয়েট করবে। সেটা হবে 50 থেকে 60 প্লাস, 50+ থেকে 60 কিছু একটা। এইটুকু তো বুঝেছেন না? আর এই কিছু একটা হবে ব্যাকলিং। এইটুকু বুঝেছেন কেউ, নাকি এইটুকু বুঝেননি? ওকে, তৌহিদ ভাই বললেন যে বুঝেছি। হ্যাঁ, এখন যে কিছু একটা আছে, এটা যদি কিছু একটাই থাকতে চান, বলেন যে না স্যার এগুলা কিছু একটা থাকলেই তো হয়। আমি যদি বলি যে আপনাদের সাথে জাস্ট এই কিছু একটা হলেই তো হয়, নাকি এই কিছু একটা কি জিনিস বুঝতে কে কে আগ্রহী একটু বলেন তো। আমাদের কিন্তু কখনো এই কিছু একটা কি, এটা আমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, বা আপনাকে আপনার ক্লায়েন্টও জিজ্ঞেস করবে না এই কিছু একটা, আমাকে সংজ্ঞা বলেন। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? তো এটা কি কিছু একটা এর যে এই বিষয়টা কি, এটা কি জানার কি দরকার আছে? সবাই একটু বলেন। কিছু একটা কি, এগুলো জানার কি দরকার আছে নাকি না? নাকি জাস্ট ডিএ মানে ডোমেন অথরিটি, এটা জানলেই হবে, এবং পিবিএন মানে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এটা জানলেই হবে? And বুঝতে চাই আপু বলেছেন, মিম আপু বলেছে বুঝতে চাই, আর মাকসুদ ভাইয়া বলেছেন স্যার বলেন। তো আমি আগেও বললাম যে এটার সাথে কিন্তু আমাদের এসিওর ওরকম দরকার নেই, কিন্তু আমাদের এটা না বুঝলে কিন্তু হয় না। আর কে কে বলেন এটার সাথে, আমার সাথে কে একমত? আর যদি একমত না হয় তাহলে আর কি বিষয়টা অন্যরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলেন আপনাদের বিষয়গুলো কি। মাত্র দুইজনের রেসপন্স পেয়েছি। জানতে না ইচ্ছা হলে বলবেন স্যার জানি জানতে ইচ্ছা নাই, নাইও কিন্তু একটা রেসপন্স। ঠিক আছে, জানতে চাই না এটাও কিন্তু রেসপন্স, জানি অলরেডি এটাও একটা রেসপন্স। তো এদ ভাইয়া বলেছেন না। ওকে স্যার বলেন। ভাবছিলাম 25 জনের 25টা রেসপন্স পাবো। ওকে ঠিক আছে, দুই একজনের রেসপন্সটা সেটাই নিয়ে নিলাম। তাহলে ভাইয়াদের কাছ থেকে বুঝলাম যে ঠিক আছে, আমাদের একটু জানা প্রয়োজন। জাস্ট টিএ মানে টপিক অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি, পেজ মানে পেজ অথরিটি, টিএফ মানে ট্রাস্ট ফ্লো, সিএফ মানে সাইটেশন ফ্লো, ডিআর মানে ডোমেন রেটিং, ইউআর মানে ইউআরএল রেটিং, পিবিএন মানে প্লাইব্যাক ব্রড নেটওয়ার্ক, এসিআরপি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, আর ব্যাকলিং মানে যে এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইয়োর ওয়েবসাইট। এতটুকু থাকলেই আমাদের কিন্তু হয় না। এগুলো প্রতিটার বিষয় কাকে বলে, কত প্রকার কি কি, বা একটা আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা না থাকে তাহলে কিন্তু আমাদের বিষয়টি বোঝা যায় না। ঠিক আছে, তো আমরা তাহলে প্রতিটা বিষয় একটু বুঝি।
যে আসলে এগুলা কাকে বলে, যাতে আমাকে যদি কেউ, আমরা মার্কেট প্লেসে যাই, এগুলোর অর্থ আমরা বুঝতে পারি। তাহলে টপিক টপিক অথরিটি মানে টিএ মানেটা কাকে বলে? তা টপিক অথরিটি হলো এমন একটি মেট্রিক যা একটি ওয়েবসাইটে নির্দিষ্ট বিষয়ে আপনি কতটা দক্ষ বা বিশেষজ্ঞ, বা একটি ওয়েবসাইট কতটা বেশি বিশেষজ্ঞ সেটা বোঝায়। এটি সাধারণত একটি ওয়েবসাইটের কন্টেন্ট কতটা গুণ, এর কন্টেন্ট কতটা গুণগত মান, সেই বিষয়ের গভীরতা, এবং ওই বিষয়ের উপর নিয়ে কতটা বিশ্লেষণ করছে বা উপস্থাপনের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। যেসব ওয়েবসাইটের টপিক অথরিটি বেশি, মানে এটা 1 থেকে 100-র মতো একটি মার্কস, ঠিক আছে? এটা 1 থেকে 100-র উপর একটি মার্কস। তো এই 1 থেকে 100 উপরের মধ্যে মার্কিং করে, যার টপিক অথরিটি বেশি, তার সে আপনার গুগলের র্যাঙ্কিং এর উপরের দিকে যাওয়ার, সার্চ ইঞ্জিনের কাছে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য হওয়ার গণ্যতা বেশি হয়, ঠিক আছে? তো এটা আসলে আপনার উপরের দিকে মানে এসিআরপি তে মানে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বাড়ায় না, ঠিক আছে? মানে গুগলের সার্চ ইঞ্জিনের, গুগলের উপরের দিকে উঠার কিন্তু পসিবিলিটি বাড়ায় না, ঠিক আছে? পসিবিলিটি কিন্তু বাড়ায় না, মানে র্যাঙ্কিং এ পসিবিলিটি বাড়ায় না, কিন্তু ওকে ট্রাস্ট বাড়ায়, যে এ ভালো, বা এই বিষয়ে ও অনেক ভালো জানে, ঠিক আছে, টপিক সম্পর্কে এ বেটার জানে। তো বলে না এক্সট্রা কোয়ালিটি। তো একটি ওয়েবসাইটের একটা এক্সট্রা কোয়ালিটি কি? সে এই বিষয়ে ভালো জানে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম। তো উদাহরণটা কি? একটু উদাহরণ দিয়েছি। টপিক অথরিটি থেকে ভাবুন একটি টিচারের কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে কতটা গভীর নলেজ আছে তার মতো। যদি একটি ওয়েবসাইট এটি টপিকের উপর ডিটেলড এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে, তাহলে একটু অপেক্ষা করেন। তো যত নলেজ আছে তার মতো যদি একটি ওয়েবসাইট বা টপিকের উপর ডিটেলড কন্টেন্ট তৈরি করে, তাহলে সে কতটা নলেজ রয়েছে, সে সেই সাবজেক্টের উপর তত বেশি ট্রাস্টেড হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। যেমন ধরেন যে আমার উপরে, মনে করেন শুধুমাত্র আমার স্টুডেন্টরা না, আমার ফ্রেন্ডরাও মনে করে যে আমি এই কম্পিউটার বিষয়ে বা মোবাইল বিষয়ে খুবই ভালো জানি। তাহলে আমাকে তখন এগুলো বিষয়ে জিজ্ঞেস করে যে সুদীপ, আমি এটা কিনতেছি, এটা কেমন হবে না হবে, তো আমার জিজ্ঞেস করে। তো এরকম গুগলও মনে করে একটি ভালো ওয়েবসাইটে যদি একটি বিষয়ে বেশি নলেজ বেশি হয়, তাহলে সেই বিষয়ের গভীরতা বা ট্রাস্টফুলনেস একটি বেশি পায়। তখন সেটিকে গুগলের চোখে পড়ে এবং সার্চ ইঞ্জিনের রেজাল্টে সেই টপিকের উপর আরো বেশি রেসপেক্টেড হয়ে ওঠে। কিন্তু এটা মনে করবেন না যে টপিক অথরিটিতে মার্কস বেশি পেলেই সেটি উপরের দিকে বা র্যাঙ্কিং এ উপরে ওঠার পসিবিলিটি বেশি হয়। এটা জাস্ট একটা মেট্রিক বা একটি গুণ, ঠিক আছে? একটি ওয়েবসাইটের একটি গুণ যেটা উপরের দিকে উঠতে সহায়তা করে। কিন্তু এটা দিয়েই যে উপরে উঠবে বিষয়টা কিন্তু সেরকম না। এসিআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা কোনটা? যেটা আমরা গুগলে সার্চ দেই, ঠিক আছে, তখন যে উপর আমরা যে ফার্স্ট পেজটা দেখি, সেকেন্ড পেজ দেখি, থার্ড পেজ দেখি, এটাই কিন্তু সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এসিআরপি হলো সেই পেজেস বা যা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের ব্যবহারকারী প্রশ্নের উত্তর প্রদর্শন করে। এসইও এর মূল লক্ষ্য হলো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে এসইআরপি এর শীর্ষে নিয়ে আসা, কারণ উচ্চ র্যাঙ্কড ফলাফলগুলি সাধারণত বেশি ট্রাফিক পায়। এটা আমরা খুব ভালো মতো জানি। যে ধরেন এখানে আমি নিচে লিখে দিয়েছি, এর উদাহরণ দিয়েছি আগে। আমি নর্মাল একটা উদাহরণ দেই। ধরেন আপনি একটি হেডফোন কিনবেন, যেটা হেডফোন সার্চ দিলে যেটা প্রথম দিকে আসবে গুগলে সার্চে, সেটাই কিন্তু সবাই কেনার জন্য চেষ্টা করে।
তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা হলো স্কুলের রেজাল্ট বোর্ডের মতো শীর্ষ শীর্ষ বা ভেদাক্রমে যেটা সবার উপরের দিকে থাকে, শীর্ষ ছাত্রদের তালিকার মতো সবাই তালিকার বা মেধার ক্রমে শীর্ষে থাকতে চায়, যাতে তারা সবার নজরে আসে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এসিআরপি হলো আমাদের সবচেয়ে বেশি সবচেয়ে পরিচিত একটি টার্ম, ডোমেন অথরিটি ডিএ। তো ডোমেন অথরিটি আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে। ঠিক আছে, এটা আমাদের সব জায়গায় ভবিষ্যতে দরকার পড়বে, এই জন্য আমরা একটু বুঝতে চেষ্টা করব। যদি না বুঝি আমাকে বলবেন যে স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। ডোমেন অথরিটি এটি মোজ দ্বারা তৈরি একটি স্কোর। মোজ কি? মোজ হলো একটি কোম্পানি। ঠিক আছে, তো সবার প্রশ্নই হয় প্রথমে মোজ এটি কি। মোজ হলো একটি কোম্পানি। তো কোম্পানি সম্পর্কে আমরা জানি না, যে কোনো একটি কোম্পানি হতে পারে। তো মোজ এটি কোম্পানি। তো আমরা যদি নেটে সার্চ দিই মোজ, তাহলে কি আসবে? তাহলে এই একটি কোম্পানি আসবে। ঠিক আছে, তো এরা কি করে আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে। তো আপনি যদি গুগলে সার্চ দেন মোজ, তাহলে এই এটি কোম্পানি আসবে। তো ওরা কি করে? ওরা একটি এসিও টুল সেট রেঞ্জ আর কি ওরা সেল করে। ঠিক আছে, আর কি কি সেল করে? ওরা কিওয়ার্ড রিসার্চ করে, ওরা সাইট অডিট করে, ওরা ওরা বিভিন্ন ধরনের র্যাঙ্কিং টুল সেট র্যাঙ্কিং টুল সেট গুলো ওরা সেল করে। এবং লিঙ্ক গুলো যেগুলো আছে, ব্যাক লিঙ্ক গুলো এবং লিঙ্ক গুলো অ্যানালাইসিস করে আপনাকে বলে দেয় আপনার ওয়েবসাইটটি ভালো নাকি খারাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি হায়ার র্যাঙ্কিং, হায়ার র্যাঙ্কিং, কোয়ালিটি ট্রাফিক, মেজার ইউর রেজাল্ট, পাওয়ার ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস উইথ মোজ এসইও, সফটওয়্যার টুলস, এপিআইস অ্যান্ড ডাটা সলিউশন। তো আমরা কি বুঝলাম? মোজোলিটি কোম্পানি। তো এই কোম্পানি কি বানিয়েছে? ডোমেন অথরিটি একটি পরিমাপ বানিয়েছে, যেটা দিয়ে একটি ওয়েবসাইটের কিছু একটা করা যায়। তো কি করা যায়? তো এটি একটি স্কোর, যা 1 থেকে 100 এর মধ্যে নির্ধারিত হয়। এটি একটি পূর্বাভাস দেয় বা আম, ভবিষ্যদ্বাণী করে। ঠিক আছে, যে একটি ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে বা রেজাল্ট পেজে, যেটা একটু আগে পড়লাম, যে গুগলের ফার্স্ট পেজে কোন স্থানটি দখল করতে পারে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমি আবার বলে রাখি, এটা কিন্তু কোনো এটি ওয়েবসাইটের বলতে পারেন পার্শিয়াল একটি পার্শিয়াল ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, পার্শিয়াল অ্যাবিলিটি। ঠিক আছে, বা স্পেশাল অ্যাবিলিটি বলতে পারেন, বা বলতে পারেন যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক। ওকে, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার র্যাঙ্ক হবে না। এটা এই একা এটা দিয়ে কিন্তু এটা এটাই একমাত্র না, এটাই একমাত্র না যে র্যাঙ্ক হবে। যে র্যাঙ্কিং করে দিবে, এটা আমরা আরেকটু ভালো মতো বুঝে নিই। ঠিক আছে, এটা হলো কি বললাম, এটা হলো একটা একটা পার্ট। ঠিক আছে, একটা পার্ট। তো এটা না হলেই নয় এরকম না, হলে ভালো। ঠিক আছে, ডিএ বেশি হলে ভালো। তো এটি পূর্বাভাস কি দেয়? এটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের একটি ভালো স্থান দখল করবে। ডিএ একটি স্কোর নির্ধারণ করার সময় বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করতে হয়, যেমন একটি লিঙ্ক রুট ডোমেনের সংখ্যা এবং মোট ব্যাকলিংকের সংখ্যা। ঠিক আছে, তো স্কোর করার সময় বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করা হয়, মানে ডিএটা কত উপরের দিকে হলে বিভিন্ন চিন্তা করা হয়। যেমন লিঙ্ক রুটের ডোমেন সংখ্যা, যে আপনি ধরেন একটি ওয়েবসাইটের সাথে কয়েকটি ব্যাকলিঙ্ক যুক্ত আছে। একটি ওয়েবসাইটের পিছে কিন্তু অনেকগুলো ব্যাকলিঙ্ক থাকে। ঠিক আছে, তো কয়েকটি ব্যাকলিঙ্ক আছে সেটা সে ক্যালকুলেট করে, কয়টা ব্যাকলিঙ্ক আছে এবং এই ব্যাকলিঙ্ক গুলো কয়টি ডোমেনের সাথে যুক্ত আছে, কয়টি ডোমেনের সাথে যুক্ত আছে।
ঠিক আছে? এইগুলো ক্যালকুলেট করে সে একটা সংখ্যা আপনার দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো সব ক্যালকুলেট করে অ্যানালাইজ করে। কে অ্যানালাইজ করে? এই মোজ যে আছে সে অ্যানালাইজ করে কি দেয়? এই স্কোরটি দেয়। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এবং এই স্কোরটি 70+ হলে আমরা বলতে বলতে পারি এই ওয়েবসাইটটি ভালো। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তো আমরা যেমন আমরা কি বুঝতে পেরেছি? ওকে। যেমন লিঙ্ক দুটির সংখ্যা এবং মোট ব্যাকলিংকের সংখ্যা। উচ্চ ডিএ মানে সার্চ রেজাল্টে ভালো অবস্থান দখল করার সম্ভাবনা বেশি। আবারও এখানে লিখে দিয়েছি সম্ভাবনা বেশি। এই বলে যে হবে এমন কিন্তু না। হবে এমন কিন্তু না। ঠিক আছে, হবে এমন কিন্তু না। একটা ডিএ মনে করেন 70+ আছে, এই বলে যে সেটা ফার্স্ট পেজে আসবে এমন কিন্তু না। ঠিক আছে। ওকে। তো এতটুকু বুঝতে পেরেছি। তো একটি উদাহরণ দিই। ডোমেন অথরিটি হলো এমন একটি এ, হলো ঠিক যেমন এটি ভালো স্কুল, অর্থাৎ ভালো একটি স্কুল যেখানে ভালো ছাত্ররা পড়ে, ওই স্কুলের ছাত্ররাও হয়তো ভালো ফলাফল প্রকাশ করবে। ঠিক আছে। ধরেন এটি একটি ওয়েবসাইটে যদি ভালো আর কি করে, ওয়েবসাইটের ওয়েব পেজ সবগুলো যদি ওয়েবসাইটের ভালো একটি র্যাঙ্কিং হয়, তাহলে এর কন্টেন্টও কিন্তু ভালো আর কি উপরের দিকে থাকবে। ঠিক আছে, এটা হলো ডিএ। মানে এটি ওয়েবসাইটে যদি ডিএ 70+ হয়, তার মানে এর মধ্যে যদি কন্টেন্টটি আপনি প্রকাশ করেন, তাহলে এটি গুগলে আসার পসিবিলিটি বেশি হয়। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে হলো এখানে সেইভাবে এখানে বুঝিয়ে দিয়েছি, একটা উদাহরণ দিয়েছি। ডোমেনেটরি হলো ঠিক তেমন একটি ভালো স্কুল যেখানে ভালো ছাত্ররা পড়ে। তাহলে ওই স্কুলের নতুন ছাত্ররাও যদি ঢুকে, তাহলে ভালো ফলাফল করতে পারে। একইভাবে যদি কোনো ওয়েবসাইটে ডিএ ভালো হয়, তাহলে সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো গুগলের প্রথম পেজে বা প্রথম দিকে আসার সম্ভাবনা বেশি হয়। ঠিক আছে। তা আমরা বুঝতে পারলাম ডিএটা কি জন্য দরকার। তাহলে ডিএ আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে হলো পিএ। পিএ মানে কি? পেজ অথরিটি। তো পিএটা হলো মজ দ্বারা তৈরি আরেকটি মেট্রিক। ঠিক আছে, মজ দিয়ে আমরা একটু আগে বুঝেছি, যা ডোমেন অথরিটির মতোই, কিন্তু এটি সম্পূর্ণ ডোমেনে পরিবর্তে, মানে পুরো ডোমেনটাকে না দেখে শুধুমাত্র প্রতি একটি পেজ নিয়ে সে ক্যালকুলেট করে। ঠিক আছে। মানে একটি ওয়েবসাইটে আমরা একটু আগে দেখেছিলাম না, পুরো ডোমেইনটা আর কি সে ক্যালকুলেট করে। তো এই পেজ যেটা অথরিটি আছে সেটি একটি পেজ, মানে একটি পেজকে সে বান দেয়। ঠিক আছে, একটি পেজের সে র্যাঙ্কিং করে। তো একটি নির্দিষ্ট পেজে সার্চ ইঞ্জিনের উপরের দিকে যাওয়ার এটি সম্ভাবনা নির্ধারণ করে। এবং পি এর স্কোরটি 1 থেকে 100 এর মধ্যে নির্ধারণ হয়। উচ্চ ডিএস স্কোর মানে উচ্চ র্যাঙ্কে উপরে ওঠার সম্ভাবনা বেশি। তার মানে আমি আরো আরো ইজি করে দেই। ঠিক আছে, ওয়েবসাইট মানে ধরে রাখেন ডিএ, আর ওয়েব পেজ মানে, আমরা যে পেজ দেখি ওয়েব পেজ মানে হলো পিএ। আরো ইজি হয়ে গেল না? বা আশা করি আরো বেশি ইজি হয়ে গেল। ঠিক আছে। তো উদাহরণ দেই। পেজ অথরিটি হলো স্কুলের একটি ক্লাস বা শ্রেণীর মতো। একটু আগে বলেছিলাম পুরো স্কুল, এখন একটি স্কুলের একটি ক্লাসের মতো। যেমন কিছু ক্লাসে ভালো ছাত্রদের জন্য পরিচিত, তেমনি কিছু ওয়েব পেজও কিছু গুরুত্বপূর্ণ পেজের জন্য পরিচিত, এবং সেই সার্চ রেজাল্টে উপরের দিকে দেখানো হয়। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি। পিএটাও আমরা ক্লিয়ার। ডিএটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু ডিএটা পুরো ওয়েবসাইটটাকে বা পুরো ডোমেনটাকে ফোকাস করে, এবং পিএটা শুধুমাত্র এটি পেজকে ফোকাস করে।
তো আমি আগেও বললাম পিএটা এবং ডিএটা ডাইরেক্টলি র্যাঙ্কিং এ আপনার পার্টিসিপেট করে না, কিন্তু এটি একটি মানে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? না, যদি না বুঝেন তাহলে আমার উদাহরণ দিয়ে বোঝাতে হবে। যদি সবাই না বুঝেন তাহলে আমি আরো উদাহরণ দিব। বিএ দিয়ে বুঝতে পেরেছেন সবাই? আমি যে এখন যে কথাটা বললাম সবাই কি বুঝতে পেরেছেন? না বুঝলে আমাকে বলেন। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তারপর ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লো হলো একটি ম্যাজেস্টিক দ্বারা তৈরি একটি মেট্রিক যা একটি ওয়েবসাইটে পয়েন্ট করা লিঙ্কগুলোর কোয়ালিটি পরিমাপ করে। উচ্চ ট্রাস্ট ফ্লো মানে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো উচ্চ গুণগত মানের সাইট দ্বারা প্রাপ্ত। ঠিক আছে, এটা হলো ম্যাজেস্টিক দ্বারা তৈরি। এখন কথা হলো ম্যাজেস্টিকটা কি? এটা হলো ম্যাজেস্টিক। ঠিক আছে, তো ম্যাজেস্টিক কি বুঝলাম? ম্যাজেস্টিক হলো আরেকটি কোম্পানি। তো ম্যাজেস্টিক কি কি করে? এরাও কিন্তু আপনার অনেক ধরনের এসইও টাইপের টুলসেট তারা বিক্রি করে। এদের কাজ হলো এরা হলো ব্যাকলিং অ্যানালাইসিস স্পেশালিস্ট। ঠিক আছে, এটা ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো। এটা ট্রাস্ট ফ্লো যেটা আছে এটা এটা আর কি ইয়ে করে, এটা বের করে, এটা র্যাঙ্কিং করে, এটা 1 থেকে 100 পর্যন্ত র্যাঙ্কিং করে, 1 টু 100। আরেকটা আছে, এটা আমরা পরবর্তীতে দেখব। তো দুটো জিনিস ওরা র্যাঙ্কিং করে, মানে ওরা অ্যানালাইজ করে বের করে দেয়। তো এদের কাজ হলো এরা ব্যাকলিঙ্ক যে হিস্টোরি আছে, মানে আপনার ওয়েবসাইটটি যে আপনার ওয়েবসাইটটি কয়টি লিঙ্কের সাথে যুক্ত আছে সেটা তারা অ্যানালাইসিস করে বের করে। তারপর আপনার লিঙ্কে যে কন্টেক্সট গুলো আছে সেগুলো ওরা বের করে। এরপরে এগুলো নিয়ে আর কি ওরা ডিসকাস করে। আশা করি বুঝতে পেরেছি। এখানে লেখা আছে ম্যাজেস্টিক ম্যাপস দ্য ওয়েব টু ব্রিং ইউ দ্য লিঙ্ক অ্যানালাইসিস, লিঙ্ক ইন্টেলিজেন্স ডাটা ইউ নিড টু ডিটারমাইন ইউর মার্কেট, এস্টাবলিশড ইন 2004, ডেডিকেটেড টু সার্ভিং ওয়ার্ল্ড ওয়াইড ব্যাকলিঙ্ক ডাটা অ্যান্ড অ্যানালাইসিস। যেটা আমি একটু আগে বললাম, এরা ব্যাকলিঙ্ক নিয়ে অনেক ধরনের কাজ টাজ করে। ঠিক আছে, এরা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস নিয়ে কাজ করে। আপনি জাস্ট গুগলে ম্যাজেস্টিক দিয়ে সার্চ করলেই হবে। তো আমরা কি বুঝতে পারলাম? যে ট্রাস্টফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা তৈরি একটি ম্যাট্রিক যা আপনার ওয়েবসাইটে পয়েন্ট করা লিঙ্কগুলোর কোয়ালিটি পরিমাপ করে। তো আপনি একটি ওয়েবসাইট বানিয়েছেন, তো একটু আগে বললাম যে ওয়েবসাইটটি কি কি ব্যাকলিঙ্ক দ্বারা তৈরি, এটা কিন্তু সে মাপে। ঠিক আছে, আগে দেখে যে আপনার ওয়েবসাইটটি কোন 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 ওয়েবসাইট থেকে আসছে। ঠিক আছে, ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক করেছেন সেগুলো সে অ্যানালাইসিস করে। ঠিক আছে, সে অ্যানালাইসিস করে, মনে করেন 10টা পেজের সাথে, জাস্ট সাপোজ 10টা পেজের সাথে আপনি ব্যাকলিঙ্ক করেছেন। আমরা কি ব্যাকলিঙ্ক কনসেপ্টটা ক্লিয়ার? তো আশা করি। মনে করেন মার্কেটিং করেছেন, আরো সিম্পল টার্মে বললাম, 10টি পেজে গিয়ে মার্কেটিং করেছেন। ওকে, তো যদি মার্কেটিং করে থাকেন তাহলে সে কি করবে? ট্রাস্ট ফ্লো এইগুলো মার্কেটিং যে করেছেন এগুলো সে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে সে একটি পয়েন্ট দিবে 1 থেকে 100-র মধ্যে। ঠিক আছে, তো আমি আবারও বললাম, এটাও কিন্তু ডাইরেক্টলি ভাবে আপনাকে র্যাঙ্কিং এ উপরের দিকে উঠাবে না, আপনাকে একটি ট্রাস্টফুলনেস বা ট্রাস্ট দিবে যে এই ওয়েবসাইটটি ভালো নাকি খারাপ, গুগলকে বুঝাবে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার একবার র্যাঙ্কিং এ যে এটা দিলে, এগুলো থাকলে আপনার ওয়েবসাইটে এই র্যাঙ্কিং গুলো যে দেখাচ্ছি, এগুলো থাকলে যে আপনার উপরের দিকেই উঠাবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু এগুলো দিলে বা এই র্যাঙ্কিং গুলো মার্কস গুলো থাকলে, তাহলে আপনার যে ক্লায়েন্ট আছে সে বুঝবে যে না, আমার ওয়েবসাইটটি ভালো আছে, এবং গুগলও বুঝবে যে ওয়েবসাইটটি ভালো আছে। ঠিক আছে, এই জন্যই এগুলো দেওয়া হয়। তো এটি ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা নির্ধারণের সহায়ক এবং ব্যাকলিংকের কোয়ালিটির উপর ভিত্তি করে।
ট্রাস্ট ফ্লো হলো এটা বিশ্বাসযোগ্যতা বন্ধুর মতো। যদি অনেক বিশ্বাসযোগ্য লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে, তাহলে আপনিও বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচিত হবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও এই লিঙ্কগুলো অন্যান্য বিশেষজ্ঞ ওয়েবসাইট থেকে আসে, তাই তাদের ট্রাস্ট ফ্লো বেশি হয়। তারপর হলো ট্রাস্ট অথরিটি। তো আগে থেকে বলে রাখি, ট্রাস্ট অথরিটি কিন্তু এখন আর ইউজ হয় না। ঠিক আছে? আপনি যদি এখন সার্চ দেন টিএ ইন এসিও, টিএ ইন এসিও, তাহলে আপনারা বেশিরভাগই পাবেন টপিক টপিক অথরিটি। ঠিক আছে, কি পাবেন? টপিক অথরিটি। আর আমরা কিন্তু একটু আগেই টপিক অথরিটি পড়ে আসছি না? তো তখন আপনারা একটা ঝামেলায় পড়বেন, স্যার আমি তো একটু আগে টপিক অথরিটি বললাম টিএ, আবার এখানে পড়ছি ট্রাস্ট অথরিটি, তো বিষয়টা কি? একটু গ্যাঞ্জামে পড়বেন। তাই আমি দুটো জিনিসই নিয়ে আসলাম। ঠিক আছে? তো ট্রাস্ট অথরিটি কিন্তু এখন আর ইউজ হয় না। ঠিক আছে, আবার দেখবেন কিছু কিছু জায়গায় টিএ দিয়েছেন, আবার সে টিএ কিন্তু ট্রাস্ট অথরিটি দেখাবে। আমার কথাটা বুঝতে পেরেছেন আশা করি। একবার দেখাবে টিএ মানে ট্রাস্ট অথরিটি, আবার একবার দেখাবে টিএ মানে টপিক অথরিটি। কারণ কথা কিন্তু দুটো একই। কথা একই না, টপিক কিন্তু একই না। টপিক অন্য কথা, ট্রাস্ট অথরিটি অন্য কথা। তো আমরা বুঝি যে ট্রাস্ট অথরিটি কি। ট্রাস্ট অথরিটি হলো একটি ওয়েবসাইটের ট্রাস্ট ওর্দিনেসটা বোঝায়, যেটা একটু আগে আমরা এখনই পড়ে আসলাম। এই মেট্রিকটি সাধারণত খুব বেশি ব্যবহৃত হয় না এখন আর এসিওতে। কিন্তু সাধারণত ডোমেনের এজ মানে কত বেশি পুরানো, ইনবাউন্ড লিঙ্ক মানে ব্যাকলিঙ্কের অবস্থা কি আছে, এর কোয়ালিটি, এবং সেই লিঙ্কগুলোর ট্রাস্টওয়ার্থিনেস মানে সেই যেই ব্যাকলিঙ্কগুলো আছে, সেই ব্যাকলিঙ্কগুলো আসলে ট্রাস্টেড নাকি, সেগুলোর মতো ফ্যাক্টগুলো মিক্স আপ করে আপনাকে একটি স্কোর দেয়। সেই সব ওয়েবসাইটের ট্রাস্টওয়ার্থিনেস বেশি যদি হয়, তাহলে আপনারটাও ট্রাস্টওয়ার্থিনেস হবে, এবং আপনারটা এস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের দিকে উপরের দিকে উঠার এটি সম্ভাবনা ক্রিয়েট করে, এবং আপনাকে সার্চ ইঞ্জিনের কাছে রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্দি হিসাবে দেখায়। ট্রাস্ট অথরিটিকে ভাবুন একজন টিচারের স্টুডেন্টদের প্রতি বিশ্বাসের মতো। যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে, তাহলে তার ভালো বন্ধু থাকে অন্যান্য ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট যেগুলো ব্যাকলিঙ্ক হিসাবে আছে, তাহলে সেটি গুগলের চোখে আরো বেশি ট্রাস্টওয়ার্দি হয়ে ওঠে। তা বলো সাইটেশন ফ্লো। তো বলেন তো, একটু আগে সাইটেশন ফ্লো এর কথা বললাম না? ভুলে বলে ফেলেছিলাম, সাইটেশন ফ্লো কিন্তু আমাদের ম্যাজেস্টিক করেছে। ঠিক আছে? তো সাইটেশন ফ্লো হলো ম্যাজেস্টিকের আরেকটি মেট্রিক, যা একটি ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যা মাপায়। একটু আগে বলেছিলাম আশা করি যে আমাদের ট্রাস্টের দিকে, যে ওটি কি করে, ট্রাস্ট ফ্লো এর সময় আমরা পড়েছিলাম একটু আগে যে লিঙ্কের সংখ্যা মাপে। তো একইভাবে যখন লিঙ্কের সংখ্যা মাপে, তখন কিন্তু এইখানেও সে লিঙ্কের সংখ্যা যেগুলো আছে, যখন অ্যানালাইজ করে তখন লিঙ্কের সংখ্যাও কিন্তু এই সাইটেশন ফ্লোরে মাপে। তো এখানে যেটা করে, লিঙ্কের কোয়ালিটি বিবেচনা না করে কয়টি লিঙ্ক করেছে সেটা কিন্তু সে মাপে। তো ট্রাস্ট ফ্লোতে কি করতো? ট্রাস্ট ফ্লোতে আপনার কোয়ালিটি বিবেচনা করতো। কি করতো? আমি এখানে লিখি, কোয়ালিটি দেখতো, ব্যাকলিঙ্কের কোয়ালিটি দেখতো। তো সাইটেশন ফ্লোতে কি দেখতে পাচ্ছি, যে কোয়ালিটি বিবেচনা করে না, এটি ইঙ্গিত করে আপনার কয়টি লিঙ্ক করেছেন। ঠিক আছে? লিঙ্কের সংখ্যা মাপে। তো সাইটেশন ফ্লো বুঝতে পারলাম কি, আপনি কয়টা লিঙ্ক করেছেন। ওকে, কয়টি লিঙ্ক করেছেন সেটা সাইটেশন ফ্লোয়ে সে দেখে। আমি এখন রিডিং পড়ে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। সাইটেশন ফ্লো হলো ম্যাজেস্টিকের একটি মেট্রিক, যা এটি ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যা মাপায়। লিঙ্কের কোয়ালিটি বিবেচনা করে না, এটি ইঙ্গিত দেয় যে ওয়েবসাইটটি কতটা প্রভাবশালী হতে পারে সেই লিঙ্ক, সেটির সাথে লিঙ্ক করা সাইটগুলোর উপরে ভিত্তি করে। ট্রাস্ট ফ্লো এর বিপরীতে সাইটেশন ফ্লো লিঙ্কের কোয়ালিটি বিবেচনা করে না, শুধুমাত্র লিঙ্কের সংখ্যা মাপে। ওকে? তো উদাহরণ দিয়েছি, সাইটেশন ফ্লো হলো স্কুলে আপনি কতটা জনপ্রিয় তার মতো। অনেক যদি অনেক লোক আপনার সম্পর্কে কথা বলে, তাহলে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও
যদি আপনার লিঙ্ক অনেক থাকে ওয়েবসাইট থেকে, তাহলে আপনার সাইটেশন ফ্লো অনেক বেশি হবে, যদিও সেই লিঙ্কগুলো সবসময় অনেক বেশি ডিএ না হয়ে থাকে। ঠিক আছে, সেরা না হয়ে না থাকে না বলে যদি আমি এখানে লিখি যে হাই ডিএ, মনে করেন ডিএ 40 নিচে থাকলো, ঠিক আছে, ডিএ যদি 40 নিচেও থাকে তাও কিন্তু সমস্যা নেই, যদি তার আপনার লিঙ্ক থাকে মনে করেন 1000+, তাহলে কি সাইটেশন ফ্লো অনেক বেশি হবে না? আশা করি বুঝতে পেরেছি। মনে করেন ডিএ হলো 40 মাইনাস, মনে করেন 40+, মনে করেন 24, সবগুলোর আছে ডিএ হলো 24, কিন্তু তার আছে 1000+ লিঙ্ক, তাহলে তার সাইটেশন ফ্লো দেখা যাবে যে উপরের দিকে বার 70+ আছে। আশা করি বুঝতে পেরেছি। আমরা ক্লিয়ার। তারপরে ডোমেন রেটিং। তো ডোমেন রেটিং হলো এআরএফস দ্বারা তৈরি। তো এআরএফ কথাটা কি আমরা অনেকটা পরিচিত মনে হয়, কেউ কি এআরএফ ওয়ার্ডটা কি কোথাও শুনেছিলাম? আমাদের মনে হয় মনে নেই। তো আমরা যখন এইচটিএমএল করেছিলাম, এইচটিএমএল এর সময় আমি ক্লাসে মনে হয় লিঙ্ক করার সময় বলেছিলাম যে A/HREF, এমন কি কিছুটা মনে পড়েছে? তারপরে এখানে লিঙ্ক দিয়েছিলাম google.com, এমন কি মনে পড়েছে কিছুটা? হ্যাঁ, দুই তিনজন বলছে, দুইজন বলেছেন জি। নাকি এখনো মনে পড়েনি? তো এই যে দেখেন, এই এআরএফ আর এই এআরএফ দুইটা একই রকম মনে হয় না? তো আমরা কি বুঝলাম এআরএফ দ্বারা তৈরি, তো সে কি করেছে, এই কোম্পানিটা, এটা একটা কোম্পানি, তারা এই অ্যাঙ্কর ট্যাগ আর এই এলিমেন্ট দিয়ে একটি কোম্পানি বানিয়ে দিয়েছে। তো এটা হলো এআরএফস। ঠিক আছে, আমি যদি গুগলে এআরএফস দিয়ে সার্চ দেই তাহলে এই কোম্পানির নাম আসবে। ঠিক আছে, তাহলে এরা তাহলে কি করে আপনার ধারণা আছে? যেহেতু এআরএফ লেখা আছে তার মানে কি, তারা শুধুমাত্র লিঙ্ক নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এআরএফ হলো এসইও টুল সেট রিকগনাইজ ফর ব্যাকলিঙ্ক। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাকড বাই রিয়েল অ্যাকশনেবল ডাটা। ঠিক আছে, এরা শুধুমাত্র ব্যাকলিঙ্কের ডাটাগুলো নিয়ে কাজ করে। এরা পাওয়ারফুল ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস ক্যাপাবিলিটিস নিয়ে থাকে। এদের কিওয়ার্ড রিসার্চ টুল আছে, আবার সাইট অডিট করারও ফিচারগুলো আছে। ঠিক আছে, দেখেন এখানে ওয়েবসাইটের ট্রাফিক, ভিজিটর, এগুলো সবকিছু ওরা দেখতে পারে। তো এগুলো হলো আপনার এআরএফ। তো এরা কি করে, এরা ডোমেন রেটিং গুলো দেয়, যেহেতু এরা ওয়েবসাইট গুলো আর কি দেখতে পারে, ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক গুলোও এরা দেখতে পারে, তাই এরা কি দিয়েছে, ডোমেন রেটিং এর এই যে রেটিংটা এটা তারা প্রোভাইড করে। তো এআরএফ দ্বারা তৈরি ডোমেন রেটিং হলো এটি স্কোর যা ওয়েবসাইটে ব্যাকলিঙ্কের প্রোফাইলগুলো সামগ্রিক শক্তি প্রতিফলন করে। তো সামগ্রিক শক্তি কোনটা আমরা আশা করি আমরা এতক্ষণে জানতে পেরেছি। সামগ্রিক শক্তি কিন্তু ডিএ। ঠিক আছে, ডিএ যেটা আছে সেটা প্রতিফলন করে। তো এটা 1 থেকে 100 এর স্কেলে আর কি দেয়। উচ্চ ডিআর মানে হলো সাইটের একটি শক্তিশালী ব্যাকলিঙ্ক প্রোফাইল আছে এবং এটি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং পেতে সহায়তা করে। ঠিক আছে, তো ডোমেন রেটিং হলো একটি স্কুলের ছাত্রদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে স্কুলের স্কোর দেওয়ার মতো। যদি উচ্চ স্কোরের মানে এটি স্কুলের বা ওয়েবসাইটে খুব ভালো, একটি ভালো স্কোর যদি সবার হয়, এটি উচ্চ স্কোর মানে স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। ঠিক আছে, যদি আর কি আপনার স্কুলের ছাত্রদের ভালো স্কোর হয়, ভালো রেজাল্ট করে, তাহলে দেখা যাবে স্কুলের ভালো রেজাল্ট হবে। আর যদি স্কুলের ভালো রেজাল্ট হয় তাহলে সবাই তাকে সম্মান করবে। ঠিক আছে, তাহলে আমাদের স্কুলটা কি, স্কুলটা হলো ওয়েবসাইট, এবং স্কুলের যে ছাত্ররা তাহলে সেটা কি, ছাত্ররা হলো আপনার ব্যাকলিঙ্ক। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি তাহলে।
তাহলে স্কুলের ছাত্ররা মানে ব্যাকলিঙ্কদের ভালো অবস্থা হলে স্কুলের মানে ওয়েবসাইটের ভালো অবস্থা হবে, এবং স্কুলের ভালো অবস্থা হলে মানে ওয়েবসাইটের ভালো অবস্থা হলে উপরের দিকে উঠার পসিবিলিটি বাড়বে। তারপর ইউআরএল রেটিং। ইউআরএল সম্পূর্ণ আমরা জানি ইউআরএল মানে কি, এটাও এআরএফ থেকে আসবে। ইউআরএল রেটিং হলো ডোমেন রেটিং। ইউআরএল রেটিং হলো ডোমেন রেটিং এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে নির্দিষ্ট পেজের ব্যাকলিঙ্ক প্রোফাইলের শক্তি মূল্যায়ন করে। উচ্চ ইউআর মানে এটি নির্দিষ্ট পেজটির শক্তিশালী ব্যাকলিঙ্ক রয়েছে যা সেটিকে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করতে সাহায্য করে। ঠিক আছে, এটা ওই একই আগেরটার মতোই, কিন্তু ওই একই রকম বা কথার ওই কাজটি একই রকমই। তো ডোমেনের পরিবর্তে এটা পেজের ব্যাকলিঙ্ক প্রোফাইলের উপরে মনোযোগ দেয়। তো ইউআরএল রেটিং হলো এটি নির্দিষ্ট ক্লাসরুমের উপরে স্কোর দেওয়ার মতো। উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুম অনেক বেশি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তো ইউআরএল রেটিংও আমরা বুঝতে পেরেছি। নেক্সট হলো পিবিএন মানে প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো একরকম নিজের আঙিনায় নিজেই রাজা। ঠিক আছে, আমরা কি এক কথায় বুঝতে পেরেছি প্রাইভেট ব্লক নেটওয়ার্ক কি? নিজের আঙিনায় নিজেই কিন্তু রাজা। ঠিক আছে, এটা আমি এক কথায় বুঝিয়ে দিলাম, বাকিটা আমরা বুঝতে পেরেছি। নিজের আঙিনায় নিজেই সব করব, নিজের আঙিনা। ঠিক আছে, কিছুটা আমরা বুঝতে পেরেছি। প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো নিজের আঙিনা। তো আমরা এখন ডিটেলস ভাবে বুঝি। প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো এক ধরনের ওয়েবসাইট এর নেটওয়ার্ক যা একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপ থাকে, এবং এটি নির্দিষ্ট সাইটের এসিয়া সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ উন্নত করার জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে ব্যবহৃত হয়। পিবিএন গুলো প্রায় গ্রেহেড এসইওর মতো ব্যবহৃত হয় বলে বিবেচিত হয়, কারণ এটি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ ম্যানিপুলেট করার চেষ্টা করতে দেখা যায়, যা গুগলের র্যাঙ্কিং এর জন্য মানে শনাক্ত হলে শাস্তির সম্মুখীন হতে পারে। তো আপনি যদি নিজে মনে করেন যে এটি হলো এমন একটি ওয়েবসাইট যেটা নিজেই আর কি তৈরি করা হয়, সেগুলো হলো পিবিএন। ঠিক আছে, নিজেই ওয়েবসাইট তৈরি করেছেন, তো এই ওয়েবসাইটগুলোতে নিজের জন্য যা যা আর কি খুশি সেভাবে নিজেকে রেটিং দিয়ে করাই হলো আপনার পিবিএন। ঠিক আছে, তো এটার মালিক কে হবে? মালিক আপনি হবেন। তো আমরা এখন পিবিএনটা বুঝতে পেরেছি। ধরেন যে ক্লাসে কিছু ছাত্র মিলে পরিকল্পনা করলো যে তারা সব সময় একে অপরের প্রশংসা করবে, যেন শিক্ষক মনে করেন তারাই সেরা ছাত্র। এতে করে শিক্ষকের কাছে তারা ভালো নাম পাবেন, যেমন গুগলের র্যাঙ্ক বাড়াতে পারে। কিন্তু যদি শিক্ষক বুঝতে পারে এটা ইচ্ছাকৃত, সত্যিকারের যোগ্যতা নয়, তাহলে তারা কিন্তু শাস্তি পেতে পারে, যেমন গুগল পেনাল্টি দিতে পারে। যদি তারা সত্যিই ভালো ছাত্র হয় এবং অন্যান্যরা স্বাভাবিকভাবে তাদের প্রশংসা করে, তাহলে কোনো সমস্যা নেই, যেটা আর কি অর্গানিক ব্যাকলিং হয়, তাহলে গুগল তারে শাস্তি দিবে না। তো আমরা পিবিএন বিষয়টা বুঝতে পেরেছি, আশা করি আমরা ক্লিয়ার। তো এসইও দৃষ্টিকোণ থেকে যদি পিবিএন সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে অর্গানিকভাবে গ্রো করা হয় তাহলে সমস্যা হয় না। কিন্তু গুগলকে যদি বুঝতে পারে এটি কৃত্রিমভাবে র্যাঙ্ক বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে, তাহলে সাইট পেনাল্টি খেতে পারে। তাহলে মূল কথা কি? প্রাকৃতিকভাবে বা অর্গানিক ভাবে যদি আমরা ব্যাকলিঙ্ক গুলো তৈরি করি তাহলে আর কি কোনো সমস্যা নেই, কিন্তু জোর করে একটু আগে যেভাবে দেখলাম ব্যাকলিঙ্ক কিনতে পাওয়া যায় বা আমরা ক্রিয়েট করতে পারি। যদি আমরা এভাবে ব্যাকলিঙ্ক আর কি সেল করি, বাস এভাবে যদি কেউ আর কি ব্যাকলিঙ্ক কিনে, কিন্তু জোর করে ব্যাকলিঙ্ক তৈরি করলে ওই ওয়েবসাইটটি আপনার ম্যানিপুলেশন করলে ব্যাকলিঙ্ক তৈরি করলে শাস্তি পেতেও পারে। যেহেতু গ্রে হ্যাট, পেতেও পারে, পাবে বলে এমন কথা নেই, পেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা প্রিভিয়ানটা ক্লিয়ার, আমরা আসলে ক্লিয়ার। আর ব্যাকলিঙ্ক আপনাদের সবাই জানেন, যেহেতু এটা নিয়ে আর ডিসকাস করার কিছু নেই। তো এখন আমরা বুঝি যে কিওয়ার্ড কয় টাইপের। তো আমরা কিওয়ার্ড কয় টাইপের জানি? আশা করি আমরা জানি না। তো কিওয়ার্ড ক্যাটেগরি দিয়ে আমাদের চার টাইপের আছে। কি কি টাইপের?
প্রথমে হলো দুই টাইপের, যদি ক্যাটাগরি ওয়াইজ দিই আর কি তাহলে দুই টাইপের হয়, তিন টাইপের হয় সরি। একটি হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, একটি প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, আর একটি হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কি হবে? আপনার কাস্টমারকে ফোকাস করলে, কাকে? কাস্টমারকে যদি ফোকাস করি তাহলে আমার কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। যদি প্রোডাক্টকে ডিফাইন করি বা প্রোডাক্টকে নিয়ে কিছু বলে যদি কিওয়ার্ড আমি বানাই তাহলে প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। এবং যদি আমার জায়গাকে বা লোকেশনকে টার্গেট করে কোনো কিওয়ার্ড আমি বানাই তাহলে জিও টার্গেটেড কিওয়ার্ড। আমরা কি বিষয়টা ক্লিয়ার? আশা করি কিওয়ার্ড, আশা করি আমরা ক্লিয়ার। তো লেন্থের দিক দিয়ে আমরা চার ভাগে ভাগ করতে পারি। চার ভাগে না পাঁচ ভাগে আমরা দেখি একটু। চার ভাগে হওয়ার কথা। তো আমরা দেখি একটি হলো শর্ট টেল কিওয়ার্ড, একটি হলো লং টেল কিওয়ার্ড, একটি হলো সাব গ্রুপ কিওয়ার্ড। পাঁচ ভাগে তাহলে সাব গ্রুপ কিওয়ার্ড, এটি হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, আর এটি হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তো কি কি দেখলাম? শর্ট টেল কিওয়ার্ড মানে ছোট, লং টেল কিওয়ার্ড মানে বড়, সাব গ্রুপ কিওয়ার্ড মানে গ্রুপ ওয়াইজ, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কিছুক্ষণের জন্য থাকে তারপর আর থাকবে না, আর লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড যেটা আজীবন থাকবে। তো আমাদের এইটুকু যে বললাম, আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? একটা ধারণা কি হয়েছে আগে বলেন, যে কাস্টমার ডিফারিং কি, প্রোডাক্ট ডিফারিং কি, জিও টার্গেটিং কি, শর্ট টেল, লং টেল, সাব গ্রুপ, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড আর লং টার্ম ফ্রেশ কিওয়ার্ড। সবার যদি হয় তাহলে আমরা ডিটেলস একটু বুঝিয়ে আসবো। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলেন আমি। ওকে, তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি যে বিষয়গুলো কি। তো আমরা নেক্সটে বুঝি, এগুলো প্রতিটা ডিটেলস আমরা বুঝতে চাই। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। কাস্টমারকে যদি এইগুলো কিছু কিওয়ার্ড যেসবকে কাস্টমারকে আকর্ষণ করতে চান এবং তাদের উপর ফোকাস করে কিছু আর কি কিওয়ার্ড আর কি বানান, তাহলে আর কি কাস্টমার ডিফারেন্ট কিওয়ার্ড হয়। তো আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারকে বা যে কাস্টমার হতে পারে সেই সব কিওয়ার্ড ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে খোঁজার সময় আর কি ব্যবহার করেন, এখানে সেগুলোই ব্যবহৃত হয়। একটু উদাহরণ দেই। উদাহরণ হলো যেমন ধরেন আপনি বিগিনারদের জন্য কিছু রানিং শু ব্যবহার করছেন, তাহলে আপনার কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কি হতে পারে? বেস্ট রানিং শু ফর বিগিনার, অথবা বেস্ট রানিং শু ফর অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার। কি বললাম? এখানে দেখতে পাচ্ছি যে বিগিনার, এখানে দেখতে পাচ্ছি যে আমি বিগিনারদের জন্য যারা একবারে দৌড়াদৌড়ি করতে চাচ্ছে তাদের জন্য আমি রানিং শু বিক্রি করতে চাচ্ছি। তাহলে আমার কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কিরকম হতে পারে? বেস্ট রানিং শু ফর বিগিনার হতে পারে, অথবা অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার। এরকম আমাদের দুই টাইপের কাস্টমার ডিফারিং কিওয়ার্ড ব্যবহার হতে পারে। তাহলে আমি কাকে হাইলাইট করছি? আমার যে কাস্টমার যে আছে তাকে আমরা হাইলাইট করছি। ঠিক আছে? তো আমরা উদাহরণ দেখি। আমি যদি এই যে অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার এটা যদি আমি সার্চ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি, গুগলে যদি আপনি এখনই সার্চ দেন তাহলে এটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছি এখানে যে সেভেন বিস চিপ রানিং শু ইন 2024 আর সেভেন বেস্ট অ্যাফোর্ডেবল রানিং শু ইন 2024, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কারণ এখনো 2025 এখনো আসেনি দেখে সবাই আর কি নিজেরা ইয়ে করেনি, দেখতে পাচ্ছি 21 সেপ্টেম্বর সবার শেষে আর কি ইয়ে করেছে। আস্তে আস্তে 2025ও আসবে। তো আমরা কি বুঝলাম? অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স এটা একটা ওয়ার্কিং এবং বেটার কিওয়ার্ড। তো আমরা এভাবে কিওয়ার্ড ইউজ করতে পারবো না? আশা করি কাস্টমার কে টার্গেট করে আমরা কিওয়ার্ড গুলো ইউজ করতে পারবো। তারপর হলো আমাদের প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড। তার মানে প্রোডাক্টকে আমরা যদি টার্গেট করে কোনো কিওয়ার্ড ইউজ করি তাহলে হলো প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করে। এগুলো আপনার বিক্রি করার জিনিস সম্পর্কে যেটা আছে বা সেল প্রোডাক্ট সম্পর্কে
বিস্তারিতভাবে আলোচনা করে। তাহলে একইভাবে ধরি, আপনি একটি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল আপনি বিক্রি করবেন। ঠিক আছে, একটা ওয়াটার বটল বিক্রি করবেন যেটা আপনার এই ইকো ফ্রেন্ডলি আশা করি বুঝি, পরিবেশ বান্ধব একটি ওয়াটার বটল বিক্রি করবেন। তাহলে এটার প্রোডাক্টের উপর বা সেল করা জিনিসের উপর ভিত্তি করে আপনার কিওয়ার্ডটা কি হতে পারে। তাহলে কিওয়ার্ড হতে পারে রিইউজেবল, স্টেইনলেস স্টিল, যদি স্টিল হয় তাহলে ওয়াটার বটল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখেন, যখন প্রোডাক্ট নিয়ে কথা বলছি তাহলে আমরা বিশেষণ ইউজ করছি। আমরা কি বুঝতে পেরেছি? রিইউজেবল একটি বিশেষণ, স্টেনলেস একটি বিশেষণ, স্টিল একটি বিশেষণ। তো আমরা যখনই বিশেষণ ব্যবহার করছি, এগুলো কিন্তু প্রোডাক্টকে ডিফাইন করছি। ঠিক আছে, প্রোডাক্ট যে আছে এটাকে আমরা বিশ্লেষণ করছি। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এটা যদি আমি গুগলে সার্চ দিই তাহলে আমরা কি পাচ্ছি? রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বোতল দিয়ে যদি সার্চ দিই, তাহলে কিন্তু আমরা গুগলে অনেক ধরনের সার্চ রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এগুলো আমরা পাচ্ছি, এগুলো আমি অলরেডি করে দেখাচ্ছি। রোমান ভাইয়া, এগুলো সবই আমি ইউজ করে দেখাচ্ছি গুগলে। আপনি যদি এখন সার্চ দেন, এগুলো আমি উদাহরণ সহ দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি না? যেমন একটা ওয়াটার বোতলে আমি প্রতিটা উদাহরণ দেখাচ্ছি। তারপর আবার ক্যাটাগরি দিয়ে যদি দেখি, জিও টার্গেটিং কিওয়ার্ড, যদি আমার নিজের লোকেশনকে টার্গেট করে যদি কিওয়ার্ড বানাই তাহলে কিরকম হতে পারে। আগে আবার বুঝতে হবে জিও টার্গেটিং কিওয়ার্ডটা কি। এই কিওয়ার্ড গুলো নির্দিষ্ট কি লোকেশন বা কিওয়ার্ডকে টার্গেট করে আর কি ব্যবহৃত করা হয়। সাধারণত এগুলো শহর বা অঞ্চলের, দেশের নাম থাকে। ওকে, তাহলে আমাদের উদাহরণটা কি হবে? জিও টার্গেটিং কিওয়ার্ড গুলো কিরকম হতে পারে, এগুলো যদিও আমরা প্রায় ব্যবহার করে থাকি। যদি আপনি নিউ ইয়র্কে এটি পিজা শপ চালান, ঠিক আছে, ধরেন আপনি একটি নিউ ইয়র্কে আছেন, তাহলে একটি পিজা শপ চালান, তাহলে আপনার জিও টার্গেটিং কিওয়ার্ড কি হতে পারে? তাহলে জিও টার্গেটিং কিওয়ার্ড হবে বেস্ট পিজা ইন নিউ ইয়র্ক। ঠিক আছে, তো আমরা যদি বেস্ট পিজা ইন নিউ ইয়র্ক দিয়ে আমি গুগলে সার্চ দিই, তাহলে দেখি তো এই পিজার এটা এই ওয়ার্ডটি আসে নাকি আসে না, বা আমার সার্চ রেজাল্টে কিছু আছে না, আসে নাকি আসে না। তো আমরা এখানে গুগলে সার্চ দিয়ে দেখতে পাচ্ছি যে বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক, এটা সার্চ দিলে কিন্তু আসছে, এবং গুগলে কিন্তু আসছে, তার মানে এটি কিন্তু বেটার একটি কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা এভাবে কিন্তু বুঝবো, গুগলে সার্চ দিলে যদি আমার সার্চ রেজাল্ট পেজে আসে বা এসিআরপি তে আসে, তার মানে আমি বুঝবো এটি একটি ভালো কিওয়ার্ড। আর যদি কিছু ভালো কিছু না আসে, তার মানে বুঝবো এটি ভালো টুল না, ভালো কিওয়ার্ড না। এখন আমরা দেখি যে লেন্থ দিয়ে বা আমাদের সাইজ দিয়ে প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড গুলো কি কি। তো শর্ট টেল কিওয়ার্ড গুলো কি কি হতে পারে? শর্ট টেল কিওয়ার্ড গুলো, যেগুলো কিওয়ার্ড 2 বা 3 ওয়ার্ড দিয়ে হয়, সেগুলো কিন্তু শর্ট টেল কিওয়ার্ড। এগুলো সাধারণত 3টি শব্দ দিয়ে হয়। এগুলো সাধারণত ব্রড, জেনারেল কিওয়ার্ড, এবং এগুলোর কিন্তু ভলিউম বেশি হয় কিন্তু প্রতিযোগিতাও বেশি হয়। ঠিক আছে, তো আমরা একটু উদাহরণ দেখি যে শর্ট টার্ম কিওয়ার্ডের, শর্ট টেল কিওয়ার্ড গুলোর উদাহরণ কি। আগেও আবার বলছি, এগুলো সাধারণত অনেক বেশি আর কি সার্চ রেজাল্টে অনেক বেশি পাওয়া যায়, কিন্তু এগুলোর ভলিউম যেমন বেশি, এগুলোর প্রতিযোগিতাও বেশি। উদাহরণ হলো, যেমন ধরেন আপনি দিলেন ল্যাপটপ অথবা রানিং শু। ল্যাপটপ বলতে ল্যাপটপ কিন্তু অনেক টাইপেরই হয়, ঠিক আছে, এবং রানিং শু কিন্তু অনেক টাইপের হয়। ঠিক আছে, কিন্তু আমি এখানে যে লিখেছি ল্যাপটপ, ল্যাপটপ কি টাইপের এটা আমি লিখি নেই, আবার রানিং শু কি টাইপের এটা আমি লিখিনি। তার মানে আমার কিন্তু সার্চ রেজাল্টে কোনো ক্যাটেগরি ওয়াইজ আসবে না, অনেক কিছু আসবে। তো আমরা যদি গুগলে সার্চ দিই ল্যাপটপ লিখে, তাহলে আমরা দেখবো ল্যাপটপ এন্ড কম্পিউটার দিয়ে অনেক কিছু আসছে, তারপর কম্পিউটার ট্যাবলেট দিয়ে অনেক কিছু আসছে, এবং বেস্ট ল্যাপটপস উই হ্যাভ টেস্টেড নভেম্বর 2024। আমরা এখানে অনেক কিছু দেখবো, ল্যাপটপ দিয়ে যদি আমরা গুগলে সার্চ দিই এগুলো দেখতে পাচ্ছি।
এরপরে হলো আমাদের শর্ট টেল কিওয়ার্ডস, লং টেল কিওয়ার্ডস, যেটা আমার আরেকটু কি করব, যখন লং টেল কিওয়ার্ডসে আসবো 3 থেকে 4টা ওয়ার্ড বা মোর, এবং আমরা কি ব্যবহার করব, আমরা কিওয়ার্ডের সাথে যখন আমরা বিশেষণ ইউজ করব, কি ইউজ করব, বিশেষণ। ঠিক আছে, ওয়ার্ডের সাথে যখন বিশেষণ ইউজ করব, সেটা আমাদের লং টেল কিওয়ার্ড। এগুলো আরো আরো নির্দিষ্ট কিওয়ার্ড যা প্রায় 3 বা তার বেশি কিওয়ার্ড দিয়ে গঠিত। এগুলো সার্চ ইঞ্জিনের ভলিউম কম, কিন্তু প্রতিযোগিতাও কম, এবং আরো বেশি টার্গেটেড। ঠিক আছে, তো আমরা যখন কিওয়ার্ডটাকে আরো বেশি ডিটেলস ভাবে বোঝানোর চেষ্টা করব, এবং 3 বা তার বেশি শব্দ দিয়ে গঠিত করব, এবং এগুলো সার্চ ভলিউম কম কিন্তু প্রতিযোগিতাও কম, এবং এগুলো টার্গেটেড, বেশি টার্গেটেড হয়ে থাকে। একটু উদাহরণ দেই। উদাহরণ হলো বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্ট। এখন দেখেন অনেক টার্গেট করে দিয়েছি। বা বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট। তাহলে দেখেন ফ্ল্যাট ফিটের জন্য বেস্ট রানিং শু, বেস্ট লিখে দিয়েছি, আবার ফ্ল্যাট ফিট লিখে দিয়েছি। তার মানে আমরা রানিং শুটা সবচেয়ে ভালো কোনটা যেটা, এবং ফ্ল্যাট ফিটের জন্য কোনটা কোনটা আছে এটা আমরা লিখে দিয়েছি। তো এভাবে এগুলো যে টার্গেট করে দেই, তাহলে আমার কোনটা আসে আমরা দেখি। আমরা যদি বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট যদি লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেস্ট রানিং ল্যাপটপ কোনগুলো আছে। রেজিডিট আমরা সম্পূর্ণ জানি রেজিডিট কি, এটা কোশ্চেন আনসার টাইপের একটি ওয়েবসাইট। তো এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি। আবার পিসি ম্যাক যেখানে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু। আমাকে চিপ ল্যাপটপ যেগুলো আছে সে বাজেট যেহেতু লিখেছি, সেহেতু কম দামে যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু $500 বলতে আমরা কি বুঝতে পারছি, যে 70,000 টাকার উপরে। ঠিক আছে, 70,000 টাকার উপরে কোনগুলো আছে সেগুলো আমাদের যদিও চিপ না, ওদের জন্য সব চিপ। আশা করি আমরা বুঝতে পারছি। তারপর হলো ডিফাইনিং কিওয়ার্ডস বাই লেন্থ। এখন হলো সাব গ্রুপ কিওয়ার্ডস। তো সাব গ্রুপ কিওয়ার্ডস গুলো কি, যে আমাদের কিওয়ার্ড গুলো যখন আমরা এটি নির্দিষ্ট একটি নিশ বা ক্যাটাগরি টার্গেট করে, বা একটি ব্রড মার্কেটের মধ্যে থাকে, এগুলো কিন্তু সাব গ্রুপ কিওয়ার্ডস এর মধ্যে পড়ে। ঠিক আছে, তো ধরেন আমি এটি ল্যাপটপ, এটি ব্রড ক্যাটাগরির মধ্যে পড়ে, যখন এটিকে আমি একটি সাব গ্রুপের মধ্যে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের সাব গ্রুপের মধ্যে পড়ে। যেমন গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। তো এখন কথা হলো, গেমিং ল্যাপটপ আমরা কখনো 1 লাখ টাকার মধ্যে পাবো না। তো এর মধ্যে দেখা যাবে যে যেগুলো গত বছর বা তার আগের বছরের মধ্যে যদি কিছু আর কি ল্যাপটপ থেকে থাকে, তাহলে আমরা সেইগুলো আমরা পাবো। তাহলে আমরা কি করলাম, এইগুলোকে একটা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসলাম। একইভাবে ট্রেল রানিং শু ফর ওমেন। তো এরকমই আমরা দেখতে পাচ্ছি যে এই রানিং শু বলেছি, তারপর আমরা এটাকে সাব ক্যাটেগরি করে দিলাম শুধুমাত্র মেয়েদের, মেয়েদের জন্য। আবার সাব ক্যাটেগরি করে দিলাম ট্রেল রানিং শুজ। ঠিক আছে, তো আমরা ছোট করতে করতে যখন একটি গ্রুপ করে দিব, তখন সাব গ্রুপ কিওয়ার্ড আমরা করে দিচ্ছি। তো এখন যদি আমি গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা, যখন আমরা এটা গুগলে সার্চ দিচ্ছি, তো আমরা এখানে কিছু আর কি সার্চে পাচ্ছি, যে গেমিং ল্যাপটপ আন্ডার বাংলাদেশ 2024 দেখতে পাচ্ছি। এখানে আবার রেজিডিটের একটা ঢাকার একটি দেখতে পাচ্ছি, কোশ্চেন দেখতে পাচ্ছি, প্লিজ সাজেস্ট মি এ গুড গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। কিন্তু এখানে আবার যদি উনি লিখে দিয়েছেন যে 1 লাখ টাকা আসলে সম্ভব না। তো যাই হোক, এখানে আমরা কিছু আনসার পাচ্ছি। ঠিক আছে, তারপর হলো আমাদের লাস্টের আগেরটা শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডটা কি, যেটা আমাদের কিছু করার জন্য আসে এবং চলে যায়। এই ধরনের কিওয়ার্ড প্রায় কিছু সময় যেন প্রাসঙ্গিক থাকে, প্রায় ট্রেন্ডে বা ইভেন্টের কারণে, এবং দ্রুত ট্রাফিক আনার পরে চলে যায়, আনার জন্য ব্যবহৃত হয়। তো আমাকে একটু উদাহরণ দেন তো, যে আপনাদের মতে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কি হতে পারে। আমি উদাহরণ দেওয়ার আগে আপনাদের কাছে যদি একটু জানি, আপনারা কি আসলেই বুঝতে পারছেন নাকি আমি একটু জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পারবো। কিছু উদাহরণ দেন তো আমাকে।
যে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কি হতে পারে, যে এই ধরনের কিওয়ার্ড কিছুক্ষণের জন্য থাকে প্রায় ট্রেন্ড এবং ইভেন্টের কারণে, এবং দ্রুত ট্রাফিক আনার পর চলে যায়। হ্যাঁ, তৌহিদ ভাইয়া খুব ভালো একটা বলেছেন। আর নেক্সট বলেন তো। আমি বলবো না তৌহিদ ভাইয়া কি বলেছেন, আর কে কি বলেন দেখি তো। ওকে, আর কেউ কিছু লিখছেন না। তার মানে বুঝলাম তৌহিদ ভাইয়া ছাড়া আর কেউ বুঝতে পারছেন না। নাও কিন্তু একটা আনসার। আমি আগেও বলেছি নো ইজ এ গুড আনসার। ওকে, বুঝতে পারলাম। তৌহিদ ভাইয়া ছাড়া। হ্যাঁ অবশ্যই উইন্টার, জি অবশ্যই হবে, চলবে। তাজদিকা জাহান আপু, এটাও চলবে। এটাও তো একটা সময়ের জন্য হয়। আর কারো? শেষের দিকে আসলে কারো এনার্জি পাচ্ছেন না মনে মনে হয়। শেষের দিকে যদিও, শেষের দিকে কি বলি, মাত্র আমাদের 1.5 ঘন্টাও হয়নি। ঠিক আছে, মাত্র 2 জন আনসার দিয়েছেন, আর বাকিরা তো ইন্টারেস্টেড না। তো আমরা এখানে দেখি, যদি আমরা এখানে দিই ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে 2024 ইন বাংলাদেশ। ঠিক আছে। তো আমরা এখানে বৈশাখী দিনও বলতে পারি। নর্মালি এখানে অনেক ধরনের রেসপন্স পাই, বৈশাখী দিন পাই, তারপরে ব্ল্যাক ফ্রাইডে পাই, অনেক টাইপের আমরা আনসার পাই। কেউ আনসার দেয়। যাই হোক, তো ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে 2024 ইন বাংলাদেশ, বা নিউ রানিং শু ডিলস অন ঈদ ডে ইন বাংলাদেশ। তো এটুকু আমি বলে রাখি, ইন বাংলাদেশ কিন্তু প্রোডাক্ট ডিফারেন্ট কিন্তু হয় না, মানে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হয় না। তো ইন বাংলাদেশ না দিলে আমি দেখছিলাম আমার গুগলে বারবার পাকিস্তানে চলে যাচ্ছিল, এই জন্য আমার ইন বাংলাদেশ দিতে হয়েছে। ওকে। তো ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে এইটুকু কিন্তু আমার আর, কোনো কারণে বা ঈদ ডে এটা কিন্তু আমাদের পুরো ডিফারেন্ট কিওয়ার্ডস। যদি আমি এখানে দেখি যে ল্যাপটপ ঈদ ডে অফার, বেস্ট পার্সেন্ট কোন বার্নি, তারপরে এখানে দেওয়া আছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024, এখানে আমরা অনেক ধরনের অফারগুলো দেখতে পাচ্ছি। তো লাস্ট এন্ড ফাইনাল আমাদের হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো আমাদের একবার ইউজ করলে আজীবন থাকে। তো এগুলো কেমন কিওয়ার্ড আমরা একটু দেখি। এ ধরনের কিওয়ার্ড দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিক আনে। এগুলো ট্রেন্ড বা সিজনের সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে। উদাহরণ হলো হাউ টু চুজ এ ল্যাপটপ, বা হাউ টু চুজ দ্য রাইট শুজ। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম? আপনি যদি একবার লেখেন হাউ টু চুজ এ ল্যাপটপ, এটা নিয়ে যদি আর্টিকেল লেখেন, আপনি দেখবেন আজীবন এটা কিন্তু ট্রেন্ডে থাকবে। কারণ পৃথিবীতে সবাই যখন একটি ল্যাপটপ আর কি চুজ করবে, সে কিন্তু আপনার পেজে একবার এসে ঢুকে দেখবে যে আসলে পেজটি আপনি কি দিয়েছেন, বা একটি ভিডিও যদি করেন তাহলে সেটা কিন্তু সবাই এসে দেখবে। বা হাউ টু চুজ দ্য রাইট রানিং শুজ, যখন রানিং শুজ একজন কিনতে যাবে, আপনার যে ইউটিউবের পেজ আছে, বা ইউটিউবে ইউটিউব করেন বা আর্টিকেল লেখেন যাই করেন, দেখা যাবে কি হাউ টু চুজ দ্য রাইট রানিং শুজ, এটা দিয়ে কিন্তু সার্চ দিলে সবাই কিন্তু আপনার যে পেজটি আছে বা এখানে আছে, এটা 1 বছর না 2 বছর না, আজীবন দেখা যাবে সেখানে আর কি যাবে। আমরা যদি উদাহরণ দেখি, হাউ টু চুজ এ ল্যাপটপ এটা দিয়ে যদি সার্চ দিই, তাহলে দেখা যাবে ফার্স্ট পেজে ওয়ার্ড নামক একটি ওয়েবসাইট আছে। এটা আমরা অনেকে চিনি, বেশিরভাগই চিনি না মনে হয়, আমি চিনি। যাই হোক, এই ওয়ার্ডে দেখতে পারবো যে এখানে স্টেপ বাই স্টেপ গাইড সেই একবার লিখে দিয়েছিল, সেটা এখনো চলছে। বেস্ট বাইও সেম অবস্থা, ল্যাপটপ বাইং গাইড। আর মাইক্রোসফটে যেটা আছে, এটা তো অবশ্যই সে আগে এক সময় লিখে দিয়েছিল, ওটা এখনো আছে। তো আমরা যে ওয়ান টাইম ফ্রেশ কিওয়ার্ড যেগুলো আছে, লং টাইম ফ্রেশ কিওয়ার্ড যেটা আছে সেটা আমরা
বিষয়টি বুঝতে পেরেছি। তো এইটুকু যে আমরা আছে সবাইকে বুঝতে পারলাম। তো নেক্সট কথা হলো, আমরা এক্সাম ডেট পেয়েছি, বাকিগুলো বুঝতে পারছি। এখন নেক্সট আমরা আমার এক ভাইয়া, রোমান ভাইয়া জিজ্ঞেস করলো যে এগুলো করে দেখাবেন না। আমরা কিন্তু আমাদের কোর্সটা কিন্তু এসিওতে, ঠিক আছে অবশ্যই দেখাচ্ছি। আপুকে আমি আনমিউট করি। আমাদের তাজ তাজদিকা জাহান আপু আনমিউট করেন। জি আপু। জি স্যার, আমি মানে পুরোটাই বুঝতে পারিনি আর কি, সাব গ্রুপটা। সাব গ্রুপ ধরেন যে আমি যখন একটাকে গ্রুপ করে নিয়ে আসবো, ঠিক আছে আপু, ধরেন জি। আমি যেমন এখানে করেছি গেমিং ল্যাপটপ, ঠিক আছে, এটা একটা গ্রুপ, ঠিক আছে না? গেমিং ল্যাপটপের প্রাইস আপু কত হয়? ধরেন আপনি গেমিং ল্যাপটপ আপনার 2 লাখের উপরে হয়, ঠিক আছে আপু? 2 লাখের প্লাস জি। কিন্তু আমার একটি গেমিং ল্যাপটপের প্রাইস হতে পারে। তো আমি এখানে কি বলেছি, গেমিং ল্যাপটপ 1 লাখ টাকা। ওকে আপু? তো গেমিং ল্যাপটপ 1 লাখ টাকা কিন্তু নর্মালি হয় না। তো কোনগুলো হবে? এই বছরটা তো পাবেনই না, ঠিক আছে? তার মানে কি, গত বছর বা তার আগের বছর, তাই না আপু? জি। তার আগের বছর বা তার আগের বছর, অথবা আপনার কিছু ল্যাপটপ বাইরে থেকে, বাইরের দেশ থেকে আপনার মানে যে ইনলিগাল ভাবে যেগুলো আছে, ঠিক আছে, ইনলিগাল ভাবে যেগুলো আর কি ব্রিফকেস ল্যাপটপ বলে। আপুকে বুঝতে পেরেছি? মানে জি স্যার। আনঅফিসিয়াল ভাবে যেগুলো আসে সেগুলো আপনি পেতে পারেন। তাহলে এগুলো আপনার এই ক্যাটাগরি যেগুলো পড়ছে সেগুলো আমাকে দেখাবে। তাহলে এগুলো কি একটা নির্দিষ্ট গ্রুপ হয়ে গেল না? যেমন ধরেন আমরা যখন ল্যাপটপ দিচ্ছি তখন একটা বড় গ্রুপ দেখাচ্ছে, তাই না আপু? জি। অনেকগুলো, আমাকে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখাচ্ছিল না? অনেক জি দেখাচ্ছিল। যখন আমি গেমিং দিলাম তখন আমাকে আরেকটু কম দেখালো। কিন্তু যখন আমি এইটা দিলাম তখন আমাকে সার্চ রেজাল্ট কিন্তু আরো কম দেখালো, তাই না আপু? জি স্যার, ফিক্সড তাহলে করে বলে দেওয়া আর ফিক্স কি। করে দিলাম। তাহলে আমার একটা একটি নির্দিষ্ট, এটি নিশ বা অনেক ছোট ক্যাটাগরিকে টার্গেট করে যখন আমি এটি ইয়ে করব, কিওয়ার্ড বানাবো, সেটাই হলো আমাদের সাবগ্রুপ। আবার এখানে জি। দেখেন যে রানিং শু, ঠিক আছে, রানিং শু তো ছেলেদের জন্য হয় মেয়েদের জন্য হয়, তাই না আপু? আমি এখানে কি দিয়েছি? ফর ফর ওমেন, অল মেন। শুধুমাত্র মেয়েদের জন্য। আবার ট্রেল রানিং শু, রানিং শু তো অনেক টাইপের হয়, শুধুমাত্র ট্রেল রানিং শু। তাহলে দেখেন আমি একটাকে, একটা জিনিসটাকে, এটাকে আমি ছোট করেছি, আবার এটাকে আরো ছোট করেছি। তাহলে দেখেন এটাকে একটা গ্রুপ করে নিয়েছি না আপু? তো জি যখন স্যার। আমি একটি মানে লং টেল কি আর মানে, এই লং টেল তো বুঝতে পেরেছেন তাই না আপু? একটি লং টেলকে যখন আরো বেশি আমি স্পেসিফিক করে একটি গ্রুপে নিয়ে আসব, সেটা হলো আমার সাব সাব গ্রুপ। সাব গ্রুপ। ঠিক আছে আপু? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন আপু? না স্যার। তো আমাদের রোমান ভাই একটা কোশ্চেন বলেছে, আপনাকে একটু বুঝিয়ে বলি। আমরা কিন্তু এসিও জাস্ট ইন্ট্রোডাকশন টু এসিও পড়ছি, তাই না আপু? জি স্যার। ইন্ট্রোডাকশন টু এসিও। তো আমাদের যে কোর্সে আমরা কি পড়ছি, জাস্ট এসিও কি, কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আমরা নিয়ে বেশিরভাগই আলোচনা করব। আর বেশি হলে আমরা কিওয়ার্ডস, কিওয়ার্ডস এর যে এই র্যাঙ্কিংটা আছে সেটা আমরা দেখব, ঠিক আছে? এর বেশি কিন্তু আমরা দেখছি না। তো আমরা কি বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। আপু কি ক্লিয়ার? তো জি স্যার। আমরা কিন্তু এই 4টা ক্লাসে, আমাদের এসিও কটা ক্লাস হবে? সর্বোচ্চ হলো 4টা এসিও ক্লাস। তো আমরা 4টা এসিও ক্লাস করে আমরা এসিও স্পেশালিস্ট হতে পারবো আপু? স্যার আপু এসি, আপনার কি মনে হয়? এটা তো দুইটা 2 নাম্বার ক্লাস চলছে। হ্যাঁ, আর 2টা ক্লাস করে আমরা এসি স্পেশালিস্ট হওয়ার পসিবিলিটি কতটুকু আপু? জি স্যার, ওটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আর কি। না না, আপনি বলেন আপু। এসিও এসিও কিন্তু অনেক বড় একটা জিনিস, ঠিক আছে আপু? মানুষ 15,000 টাকা দিয়ে 1 মাস, 3 মাসের কোর্স করে, ঠিক আছে, 15,000 প্লাস টাকা দিয়ে
3 মাসের কোর্স করে জাস্ট এসিও নিয়ে। ঠিক আছে আপু? জি। তো আপনি আপু 2টা ক্লাস করে এসিও স্পেশালিস্ট কি, আমাকে বলেন কি ক্লাস করবেন? আমরা কিন্তু এসিও কাকে বলে, কত প্রকার, কি, এটাও কিন্তু পড়িনি কিন্তু। আমরা জাস্ট কি পড়লাম, ঠিক আছে আপু? জি আর আপনি বলেন 2টা ক্লাস করে আমরা কিভাবে এসি স্পেশালিস্ট হব? স্যার, কেমনে হবো? ঠিক আছে। জি স্যার। না, আমার এরকম শুনে আরো একটা আরেকজন আসছিল, তো তাই আমি বললাম। তো আমরা এখানে কি পারবো, আমরা কিওয়ার্ডের যে র্যাঙ্কিং যেটা আছে সেটা আমরা পার সেটা আমরা শিখবো, ঠিক আছে, সামনে। তো আমরা জি। যতটুকু আছি, আমরা পরীক্ষার জন্য যতটুকু লাগতে পারে সেগুলো আমরা ভালো মতো শিখেছি। ওকে। জি স্যার। স্যার, এক্সামে তো আপনার কিওয়ার্ড ব্যাংকিং এ নিয়ে কোনো কোয়েশ্চেন আসবে না? আমরা যেগুলো পড়েছি তার মধ্যে আসবে, সবই থিওরিটিক্যাল পড়িয়েছি। ঠিক আছে। জি। মানে থিওরিটিক্যাল থেকে, কিওয়ার্ড র্যাঙ্কিং এর ক্লাস তো হয়নি, তাই বললাম। না না, যে কয়টি ক্লাস হয়েছে তার উপরেই। জি জি, হ্যাঁ। যে জি কয়টি স্যার। ক্লাস হয়েছে তার উপরেই। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাকে মিউট করে দেন, ঠিক আছে আপু? ওকে। ওকে। তাহলে আমাদের মিম আপু, মিম আপুর কোশ্চেন কি বলেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। স্যার, শর্ট ট্রেন্ড কি বলেছিলেন? প্রথমে আমার ওয়াইফাইটা চলে গেছিল, আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি, একটু প্রবলেম হয়েছিল নেটওয়ার্কে। কোনটা আপু? শর্ট, শর্ট টার্ম ফ্রেশ জি কিওয়ার্ড? শর্ট, জি শর্ট টার্ম লং টার্মের ওই সময় আর কি। শর্ট টার্ম লং টার্ম, শর্ট টার্ম। ওকে, শর্ট টার্ম আর লং টার্ম না আপু, এসে আপনাকে জি, আমি বলে দিই। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হলো এমন একটি কিওয়ার্ড যেটা কিছুক্ষণের জন্য থাকে তারপরে চলে যায়। এ ধরনের কিওয়ার্ড কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে, প্রায় কিছু ট্রেন্ডে থাকে এবং ইভেন্টের কারণে। এগুলো দ্রুত ট্রাফিক আনার জন্য ব্যবহৃত হয়। তাহলে বলেন তো আপু, যে কি টাইপের হতে পারে, যে কিছুক্ষণের জন্য আসে এবং চলে যায়? এরকম নাম শুনেছেন আপু? না স্যার, এরকম কোনো নাম শুনিনি আমি। কেন আপু, শর্ট, আপনি কি কখনো বৈশাখী ফেস্টিভ্যালের নাম শোনেন নাই? জি স্যার, জি স্যার। তাই বৈশাখী ফ্যাশন বা বৈশাখী স্পেশাল নাম শোনেন নাই কখনো? বৈশাখী ইয়ে দিবে, স্যার, বৈশাখী ছাড়। জি স্যার, জি স্যার। জি স্যার, ওটা তো শুনছি, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি এবার। ঠিক আছে। এর আগে মানে, কিছুক্ষণ প্রায় আসে তারপর আবার চলে যায়। বৈশাখীর জন্য সুন্দর সুন্দর শাড়ি আসছে, এসে কিনে নিয়ে যান। এরকম আসছে না? বৈশাখী জি শেষ, ছাড় শেষ। পেয়েছেন না আপু? জি কাপল, কাপল ড্রেস অনেক পাবেন। তো এরকম আমরা প্রায় দেখি, ইভেন্টের কোন জন্য আসে পরে চলে যায়। হ্যাঁ, ভালো কথা বলেছেন, ভ্যালেন্টাইন্স ডে। মাসুদ, মাসুদ রহমান। তো এরকম আমরা কি পাচ্ছি, এরকম কিন্তু ইভেন্ট পাচ্ছি, ঠিক আছে। দ্রুত ট্রাফিক আসে, ভ্যালেন্টাইন্স ডে তে বেশি সেল হয় এগুলো। তো এগুলো কি, আমি একটা উদাহরণ দিয়েছি, ল্যাপটপ ডিএলসি নিট ডে 2024, ঠিক আছে। ইন বাংলাদেশ কিন্তু অন্যটার সাথে যুক্ত হয়, ইন বাংলাদেশ দিয়েছিলাম কারণ এটা বারবার যখন আমি ল্যাপটপ ডিএলসি ইট ডে 2024 দিচ্ছিলাম, তখন আপনার পাকিস্তান চলে আসছিল, এজন্য আমি বাংলাদেশ দিয়েছি। ঠিক আছে, নর্মালি কিন্তু আমাদের কতটুকু হবে, ল্যাপটপ ডিএলসি ইট ডে, ঠিক আছে, টোয়েন্টি টোয়েন্টি জি ফোর জাস্ট আমাদের এই 2024 দেওয়ার জন্য দিয়েছি, কারণ 2025-এ এখনো ইট ডে আসেনি। জি স্যার। তো আমরা যদি এখানে দেখি, যদি গুগলে সার্চ দেই, এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ ডিএলসি নিড ডে 2024 ইন বাংলাদেশ, আর এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের কিওয়ার্ড গুলো আর কি কাজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর হলো লং টাইম এভারগ্রিন কিওয়ার্ড। তো এগুলো কিওয়ার্ড আর কি আজীবন ব্যবহৃত হয়, ঠিক আছে। একটু আগে দেখলাম কিছুক্ষণের জন্য ব্যবহৃত হয়, আর এটা হলো আজীবন ব্যবহৃত হয়। তো এগুলো কি, এই ধরনের কিওয়ার্ড দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিক আনে। এগুলো ট্রেন্ড বা সিজনের সাথে কোনো সম্পর্কিত নেই। তার মানে একবার দিবেন আর আজীবন ব্যবহৃত হবে। আপনার কি মনে হতে পারে কি 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 হতে পারে আপু? কোনো শপ হতে পারে। উদাহরণ দেই, বুঝতে পারবেন।
হাউ টু চুজ এ ল্যাপটপ অথবা হাউ টু চুজ দ্য রাইট রানিং। তো আপনি যদি একটি আর্টিকেল লেখেন হাউ টু চুজ এ রানিং ল্যাপটপ, দেখবেন আপু সারা জীবন এই মানুষ আর্টিকেল পড়তে থাকবে। ঠিক আছে? তা আপনি জি। চিন্তা করেন, এই হাউ টু চুজ এ ল্যাপটপ দিয়ে আপনি, সবাই কিন্তু ল্যাপটপ কিনবে এবং এটি কিন্তু মানুষ পড়বে। বা একটি ইউটিউব ভিডিও করলেন হাউ টু চুজ এ ল্যাপটপ, তাহলে কিন্তু অবশ্যই পাবেন না? জি, জি। একইভাবে হাউ টু চুজ দ্য রানিং রাইট রানিং শু, একইভাবে কিন্তু পাবেন। ঠিক আছে আপু? বুঝতে বুঝতে পারছি। তো আমরা যদি গুগলে সার্চ দিই হাউ টু চুজ দ্য রানিং ল্যাপটপ, দেখতে পারবো ওয়ার্ড নামক একটি ওয়েবসাইট আছে। এখানে প্রায় দেখা যায় অনেক ধরনের, বলতে পারেন পরিচিতি টাইপের, মানে ইন্টারভিউ আর কি নেয় আর কি ওয়ার্ড। ঠিক আছে? তো ওরা একটি পোস্ট করেছে সেই অনেক বছর আগে, দেখেন কোনো ডেট নেই, হাউ টু চুজ দ্য রাইট ল্যাপটপ স্টেপ বাই স্টেপ গাইড। তো এ একবার পোস্ট করেছিল, এটা সব সময় চলে। একই রকম বেস্ট বাই সম্পর্কে আমরা জানি, একই রকম ভাবে মাইক্রোসফট একবার দিয়েছিল, এটা আজীবন চলছে। তো আপু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে আপুকে মিউট করে দিই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তারপর আমাদের আবার আম, আহ, তাজদিকা আপু, আপনাকে আবার মিউট করে আনমিউট করেছি। হ্যাঁ, আপনি বললেন বলেন। আপনার সমস্যা হলো টপিক ট্রাস্ট অথরিটি আর টপিক অথরিটি। ঠিক আছে, টপিক অথরিটি হলো টপিক নিয়ে আর কি, যখন কোনো ইয়ে হয় আর কি। আপনি কোন বিষয়ে ভালো জানেন এটা বলেন, এটাই হলো টপিক অথরিটি। ঠিক আছে? আমি কি একটি বল মেট্রিক। হ্যাঁ বলেন আপনি। আপনি বল আপনি বলেন। মনে করেন যে রান্না করতে ভালো পারেন, ঠিক আছে? তাহলে আপনি ওই বিষয়ে বেশি দক্ষ। ঠিক আছে আপু? তাহলে টপিক অথরিটি দিয়ে কি হলো, তাহলে আপনার এই বিষয়ে টপিক অথরিটি হবে মনে করেন 100। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। যে এটি একটি মেট্রিক, এটি ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়ে কতটা দক্ষ বা বিশেষজ্ঞ তা নির্ধারণ করে। এটি সাধারণত কন্টেন্টের গুণগত মান বা সেই বিষয়ের গভীরতা বা ওই বিষয়ে নিয়ে বিশ্লেষণ বা উপস্থাপনার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। তো আমি এখন যেটা বললাম এটার সাথে মিলিয়ে দেখেন। ঠিক আছে? যেসব ওয়েবসাইটে টপিক অথরিটি বেশি, সেই ওয়েবসাইটে ইঞ্জিনের কাছে সেই বিষয়ের উপরই আর কি ওই বিষয়ে নির্ভরযোগ্যতা এবং বিশেষজ্ঞ হিসেবে গণ্য হয়। তো ধরেন একটি ওয়েবসাইট আপনার কুকিং নিয়ে বেশি আর কি লিখেছে, তাহলে ধরেন, তো ওই ওয়েবসাইট দিয়ে যদি সার্চ দেয় কুকিং, কুকিং দিলে তাহলে সেই ওয়েবসাইটটি কি সার্চ দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় না? কারণ গুগল মনে করছে সেই ওয়েবসাইটটা কুকিং নিয়ে বেশি জানে। বিষয়টা আপাতত কিছুটা ক্লিয়ার আপু? আমি এখানে উদাহরণ দিয়েছি আপু। দেখেন টপিক অথরিটিকে ভাবুন একটা টিচারের মতো, যদি কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে একটা টিচার ভালো জানে, তাহলে সব স্টুডেন্টরা গিয়ে কিন্তু সেই টিচারকে সেই স্পেসিফিক জিনিসের জন্য কিন্তু জিজ্ঞেস করে। আপনি এটি ইংরেজি টিচারকে বাংলা জিজ্ঞেস করলে সে কিন্তু সেটা পারবে না। ঠিক আছে? কিন্তু সেই একটি বাংলা টিচারকে যদি আপনি বাংলা নিয়ে জিজ্ঞেস করে, বাংলা ব্যাকরণে জিজ্ঞেস করেন, সে কিন্তু পারবে। ঠিক আছে? তারপর হলো ট্রাস্ট অথরিটি। তো ট্রাস্ট অথরিটি হলো একটি ওয়েবসাইটের ট্রাস্ট কতটুকু, বিষয়টা হলো ট্রাস্টের উপরে। ট্রাস্ট অথরিটি অতটা ইউজ হয় না। তো আমরা দেখি এখানে কি লিখেছিলাম আমি। ট্রাস্ট অথরিটি হলো একটি ওয়েবসাইট ট্রাস্টের উপরে, ট্রাস্ট কেমন সেটা বোঝায়। এটি সাধারণত ডোমেনের এজ। ঠিক আছে? ধরেন আপনি 5 বছর আগে একটি ডোমেন কিনেছিলেন। ঠিক আছে? ডোমেন কাকে বলে আপনি জানেন? মনে করেন facebook.com। এই যে ডট কম দেখতে পাচ্ছেন না আপু, জি। এর হলো ডোমেন। তো এই যে ডোমেনের এজ, তো এইটা কবে নেওয়া হয়েছে? এটা তো আপনি ধরেন কমপক্ষে 2004 সালে মনে হয় নেওয়া হয়েছিল। তো 2004 সাল থেকে প্রায় 10 বছরের আগে। ঠিক আছে?
10 বছর প্লাস তো হয়েছে, তো 10 বছর আগে প্লাস আগে এই না হয়েছে। ঠিক আছে। তো জি। এই যে ফেসবুক.কম নিয়েছে, তো ডোমেনের এজ, তো ফেসবুক কয়টা সাথে ব্যাকলিঙ্ক করা হয়েছে বলেন তো? অবশ্যই শত শত পেজের সাথে। অনেক। অবশ্যই। ঠিক আছে। তো এই যে শত শত পেজের সাথে যে ব্যাকলিঙ্ক করা হয়েছে, তো ইনবাউন্ড লিঙ্কের কোয়ালিটির পরিমাণ কত অবস্থা আছে। ঠিক আছে। এবং এই যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো আসে ভালো নাই খারাপ, কারণ এগুলো স্প্যামিং লিঙ্কও হতে পারে, খারাপ লিঙ্কও হতে পারে। তো ভালো জি। খারাপ আপু কিভাবে বুঝবেন? ওই একইভাবে আমরা ডিএ দেখবো। সে কি করবে, ওই ওয়েবসাইটের ডিএটা দেখবে। ঠিক আছে। জি। ডিএ দেখবে যে ডিএ আসলে কত। ডিএ যদি দেখে 10-এর নিচে বা 24-এর মতো, ঠিক আছে, ডিএ হুম, 70+ মানে খুবই ভালো। জি। ঠিক আছে। ওইটা তো খুবই মানে খুবই হাই র্যাঙ্কিং। তো ধরেন যে দিয়ে 24 বা নিচে বা 10-এর নিচে, তার মানে মোটামুটি বা খারাপ এরকম ধরে নিবে। তো এগুলো যখন দেখবে যে ভালো নাকি খারাপ, ফ্যাক্টর গুলো মিক্স করে দেখবে যে এটা আসলে ভালো নাকি খারাপ। ঠিক আছে আপু, ক্লিয়ার? স্যার, আপনি বলেছেন যে ট্রাস্ট অথরিটি আর টপিক অথরিটি সেম, মানে ট্রাস্ট অথরিটি দেখেন আপনি, এরকম দেখেন, বলেছিলেন। না আমি বললাম যে ট্রাস্ট অথরিটি টপিক অথরিটি সেম না। ট্রাস্ট ফ্লো আর ডিএ কিন্তু একই রকম। ট্রাস্ট ফ্লোতে কি মেট্রিক একটি ওয়েবসাইটের লিঙ্কগুলোর কোয়ালিটি মাপায়। ঠিক আছে। এবং ট্রাস্ট ফ্লো হলো ওয়েবসাইটের মধ্যে যে যেগুলো আর কি ওয়েবসাইটগুলো আসছে, সেগুলো গুণগত মান দেখে, গুণগত মান লিঙ্ক। দেখে। তা দেখেন, আপনি দেখেন আমার ফেসবুক.কম, ফেসবুক.কমের সাথে আমার যেগুলো লিঙ্কগুলো আছে, সেগুলো তো এই মেপে দিচ্ছে। এর মধ্যে আমি যদি সাইটেশন ফ্লো আছে না আপু, জি। আমি সাইটেশন ফ্লো আর ট্রাস্ট ফ্লো, হুম। ট্রাস্ট ফ্লো যদি কাজ করে, আমার টি এর কি দরকার? শুধুমাত্র ডোমেনের এজ দেখার জন্য? বলেন আপু। টি এটাই কিন্তু আপনি দেখেন, ডোমেনের এজ ছাড়া আর কোনো কিছু বাকি আছে? সাইটেশন ফ্লো আমার লিঙ্ক, ডোমেনের কয়টা সংখ্যা এটা দেখছে। এটা দেখছে, হ্যাঁ। ঠিক আছে আপু। আর এটার যে কোয়ালিটি যেটা কি এটা দেখছে। জি। আর এগুলা সব একটা কোম্পানি আর কি, এই ম্যাজেস্টিক এটা সব কন্ট্রোল করছে, তাই তো? জি। তাই তো টি আমার দরকার পড়ে না, তাই না আপু? জি। তো আমি এটাই বললাম। এখন টি এর সাথে তারা দেখলো টি এ আর এই টি এ দুটার মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, তাহলে বাদ দিয়ে দিই। হুম। এটা আমার ধারণা, এটা আমি জাস্ট বললাম। তো আচ্ছা। টি এটা এখন আর ইউজ হয় না। তো আমি এই জন্য দেখালাম যে টি এটা দিয়ে যদি সার্চ দেন, তাহলে মেবি মাঝে মাঝে আপনি যে ট্রাস্ট অথরিটিটা পেতে পারেন। তো ট্রাস্ট অথরিটি যদি পেলেন, আবার টপিক অথরিটি পেলেন, কারণ টপিক অথরিটি ইউজ হয়, ট্রাস্ট অথরিটি ইউজ হয় না। এই জন্য আর কি বললাম যে তখন যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে আমার টিএটা একটু দেখবেন বা টিএটা একটু দেখেন যাতে ভালো হয়, তো তখন আর কি বিষয়টা কি করা যায়। ঠিক আছে। তো জি। এটা তো আর ওভাবে করে মাপার কোনো আপনার অবস্থা নেই, কারণ আপনি তো আর এখন প্রিমিয়াম টুল গুলো দিবেন না। জাস্ট জি। বিষয়গুলো বুঝলেন আর কিভাবে কি করা লাগবে সেটা দেখলেন, তাই না? হুম। আমাদের কাজ হলো কন্টেন্ট গুলো আর কি বেটার যাতে করা যায়। ঠিক আছে। আর আপনারা তো জি। অবশ্যই পিবিএন এখন করতে পারবেন না। ঠিক আছে। হুম। আপনাদের কাজ হলো বিষয়গুলো বুঝা। ওকে আপু, নেক্সট। পিবিএন, প্রাইভেট। পিবিএন বুঝতে পারেননি? জি স্যার, বুঝিয়ে মানে একটু জাস্ট সংক্ষেপে মানে সামারিটা বলেন। সামারি হলো আপনার নিজের আঙিনা, বললাম না? আপনার আঙিনায় আপনি হলেন রানী, আপনার আঙিনায় আপনি রানী। আপনার আঙিনায় আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন না আপু? জি স্যার। আপনার আঙিনায় আপনি বানালেন, আপনার আঙিনায় আপনি রানী। তা আপনি মনে করেন আপনি 10টা আঙিনা বানালেন। ঠিক আছে আপু। আপনি বানালেন 100টা আঙিনা। ঠিক আছে আপু। তো আপনি 100টা আঙিনায় আপনারই জয়গান গাইলেন।
আপনাকে যদি গুগল যদি না বুঝতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না আপু? জি। যদি গুগল বুঝতে পারে তাহলে আপনাকে বলবে যে আপনি তো এই কাজ করতে পারেন না। বুঝতে পেরেছি? জি। একরকম রিভিউ কিনা আর কি। জি। জি। বুঝতে বুঝতে পেরেছেন এক কথায় আর কি, জি। বাংলা কথায় বুঝতে পেরে আশা করি বুঝতে পেরেছি। জি স্যার, দেখেন, বুঝছি। ওয়েবসাইট একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপ থাকে, মানে আপনার ওনারশিপ থাকলো। তো এই ওয়েবসাইট গুলো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ উন্নত করার জন্য বা ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য ব্যবহৃত হয়। বললেন না? আপনার জি। আঙিনাটাকে, এই আপনার আঙিনাটাকে আপনি আপনার এই 100টা ওয়েবসাইট বানালেন না? এই 100টা ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটি লিঙ্ক আপ করলেন, তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না? কেন র্যাঙ্ক করবে? ওয়েবসাইট র্যাঙ্ক করে আপনার কয়েকটি ফ্যাক্টরের উপরে: ব্যাকলিঙ্ক, ঠিক আছে, ব্যাক লিঙ্ক, মোবাইল ফ্রেন্ডলিনেস, মোবাইল, গত ক্লাসে যেগুলো দেখিয়েছিলাম, মোবাইল ফ্রেন্ডলিনেস, তারপরে আপনার ইউজার এক্সপিরিয়েন্স, তারপর হলো আপনার টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও পড়িয়েছিলাম না গত ক্লাসে? মানে আপনার সাইট ম্যাপ। জি। তো এগুলোর উপর আপনার র্যাঙ্কিংটা নির্ভর করে। তো আপনার এখানে ব্যাকলিং যদি ভালো মতো করেন, সাইট ম্যাপ ভালো মতো করলেন, মোবাইল যাতে ভালো মতো দেখা যায় করেন, ইউজার এক্সপিরিয়েন্স ভালো মতো করেন, ইউজার এক্সপিরিয়েন্স মানে কন্টেন্ট ভালো মতো করেন, টেকনিক্যাল এসইও যেগুলো আছে সেগুলো ভালো মতো করেন, তাহলে অবশ্যই র্যাঙ্ক আপ করবে। ঠিক আছে? তারপরে ব্যাকলিং করলেন কয়টা, 1000 প্লাস আপনি ব্যাকলিং করে রাখলেন, তাহলে আপনার র্যাঙ্ক আপ করবে না? করবেই তো। আর ব্যাকলিং করে সাথে এই যে যেটা বললাম, আগে গত ক্লাসেও বললাম, ওই যে আপনার গেস্ট পোস্ট করা, এগুলো করলে তাহলে র্যাঙ্কিং করবে না? অবশ্যই করবে। তো এগুলো সবই আপনি যদি পেড করে করেন, তাহলে যদি গুগল বুঝতে পারে তাহলে আর কি সমস্যা করবে, এটাই আর কি খেয়াল রেখেছি। আচ্ছা, জি স্যার, ওকে, বুঝছি। ক্লিয়ার? জি। জি। আর কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে, মিউট করে দিন। ওকে, মিউট আপু, আপু নিচেই হয়ে গেছেন। তো আর কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো আর কোনো কোশ্চেন নেই। তাহলে সবাই খুব ভালো থাকবেন। আজকে এইটুকুই। 13 তারিখ পরীক্ষা, আশা করি সবাই জানি। 13 তারিখ পরীক্ষা সবাই জানি। সরি সরি, 13 তারিখ না তো, 3 তারিখ, সরি, 3 তারিখ, 3 ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা, 3 ফেব্রুয়ারি। ঠিক আছে? 3 ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা, 2025। আমরা সবাই জানি এবং রেকর্ডে আমাদের সবকিছু আছে। ঠিক আছে? নিলয় ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বলেন। স্যার ভালো আছেন? জি ভালো আছি, বলেন। স্যার এই যে আমরা যে ফেসবুক যে পেজটা খুলছি ওখানে আপনার ওই যে নাম্বারটা কি হাইড করা যায়? আর আপনার নাম্বারটা, মোবাইল নাম্বার, জি জি, হ্যাঁ আপনার মোবাইল মোবাইল নাম্বার। নাম্বার না দিলেই দেখা যাবে না? মানে না, মোবাইল নাম্বার আর মেইলটা আমি যদি না দিই তাহলে কোনো সমস্যা? ধরেন মেইল মেইল দিলাম বাট ফোন নাম্বারটা দিলাম না। দিলেন না? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। ওকে, জি তাহলে সবাই ভালো থাকেন। জি স্যার, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে। গুড নাইট।